ভালো আছেন আপুরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা যে তিনজন জয়েন করেছেন, তিনজনই কি জানুয়ারিতে পরীক্ষা দিবেন? আপু কিছু পড়া হয় নাই, দিতে তো চাই কিন্তু কিছুই পড়া হয় নাই। এটা তো মেডিকেল লাইফের হচ্ছে গিয়ে ট্র্যাজেডি। আমাদের কখনোই পড়া শেষ হয় না, তাও আমাদের পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, এবং ইনশাআল্লাহ এই না পড়ার মধ্যেই পাশ করে ফেলবেন, টেনশন করেন না। ঠিক আছে, আচ্ছা আমরা স্টার্ট করি। হ্যাঁ, প্রোলাপস, ফিস্টুলা আর ইনজুরি, এর মধ্যে সবচেয়ে বেশি বার কোশ্চেন আসছে, এসিকিউ কোশ্চেন আসছে আপনাদের প্রোলাপস থেকে। স্বাভাবিক, প্রোলাপস বড় চ্যাপ্টার, শুধু বড় না, গাইনির যে দু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে যদি তিনটা নাম বলতে হয় তাহলে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে প্রোলাপস। হ্যাঁ, সো প্রোলাপস আমরা খুব ভালো মতো পড়বো। ফিস্টুলা থেকে এসিকিউ অত হচ্ছে গিয়ে বেশি না, এসিকিউ আসছে হচ্ছে আপনার এই যে একবার। হ্যাঁ, ফিস্টুলা থেকে টিল নাও আমাদের একটা কোয়েশ্চেন আসছে, একটা দুইটা আছে। আর ইনজুরি বা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার থেকে আসছে আপনার একবার। ঠিক আছে, তারপরেও আমাদের সবগুলাই ওভারঅল করতে হবে আপনাদের এসপি এর জন্য। আমি প্রোলাপস দিয়ে স্টার্ট করি, যেহেতু প্রোলাপসটা আপনাদের হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, দত্ত সামনে। হ্যাঁ, প্রোলাপস, ফিস্টুলা, ইনজুরির জন্য দত্ত এনাফ, দত্তের বাইরে আর অন্য কোনো কিছু করার দরকার নেই। প্রোলাপস বোঝার জন্য আমাদের সবার আগে বুঝতে হবে হচ্ছে গিয়ে আমাদের ইউটেরাস আর ভ্যাজাইনার মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, তাই না? কত ডিগ্রি আপু? ইউটেরাস আর ভ্যাজাইনার মাঝখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? যে কোনো একজন রেসপন্স করেন। ইউটেরাইন এক্সিস আর ভ্যাজাইনাল এক্সিস এর মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল অফ ইন্টিভার্সন। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ভেরি গুড। আর হচ্ছে ইউটেরাইন বডি আর সার্ভিক্স এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল অফ ইন্টিফ্লেকশন, এটা কত ডিগ্রি? ওইটা হচ্ছে 120। 120 ডিগ্রি। তাহলে এটা হওয়ার কারণে সুবিধাটা কি হচ্ছে, মানে এইটা যদি আমার হচ্ছে গিয়ে ভ্যাজাইনা হয়, তাহলে এই ভ্যাজাইনাটা এইভাবে আছে, পিছনের দিকে অ্যাঙ্গেল হয়। আচ্ছা, কলম দিয়ে আমি যদি চিন্তা করি, এইরকম হয়ে আছে পিছনের দিকে। আর তার উপরে ইউটেরাসটা হচ্ছে গিয়ে এইরকম করে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল। আপু, হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে না? কথা বেশি শুনি না, জোরে বললে ভালো হয়, কথা শোনা যাচ্ছে না। এখন এখন এরকম বললে শুনি, বাট মাঝে মাঝে তো শুনি না। আচ্ছা, যখন শুনতে পাচ্ছেন না একটু এরকম নক করবেন যে শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আমাকে এটা একটা কানের একটু মধ্যে। মানে লাউড হলে ভালো হয়, শোনা যায় না কিছু। আচ্ছা, এখন তাও সমস্যা, তাই তো? আপু, স্পিকারটা মনে হয় একটু দূরে থাকে, এই জন্য হচ্ছে বেসিক্যালি সাউন্ড মনে হয় শোনা যায় না আসলে ক্লিয়ার। এখন এখন তো একদম স্পিকার আমি মুখের সামনে নিয়ে আসছি, এখনো কি মানে আসতে মনে হচ্ছে? বলেন, একজন বলেন। মনোরমা আপু, আপু শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এখনো কি আসতে শোনা যাচ্ছে? না, আমি ভালোই শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম, অ্যাঙ্গেল অফ হচ্ছে ইন্টিভার্সন আর অ্যাঙ্গেল অফ ইন্টিফ্লেকশন। হ্যাঁ, তো এটা যদি আমার ভ্যাজাইনা হয়, ভ্যাজাইনা এইভাবে পেছনের দিকে হেলে থাকে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার ইউটেরাসটা সামনে এভাবে হেলে থাকে। এই কারণে যখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার রেইজ হয়, এটা যদি এরকম সোজা থাকতো তাহলে কি হতো, প্রেসার রেইজ হয়ে এটার উপরে একটা চাপ পড়তো, এটা ঠাস করে হচ্ছে গিয়ে নিচের দিকে চলে আসতো, অর্থাৎ খুব ইজিলি প্রোলাপস হয়ে যেত। এখন এই অ্যাঙ্গেলটার কারণে যেটা হয়, যখন প্রেসার পড়ে তখন এটা সামনের দিকে ঝুঁকে, পেছনে যায় না। যেহেতু পেছনে যায় না, নিচেও নেমে যেতে পারে না। হ্যাঁ, সামনের দিকে হচ্ছে গিয়ে উল্টা ঝুঁকে যায়। এন্টিফ্লেকশনও সেম ভাবে হচ্ছে গিয়ে আমাদের হেল্প করে। তো
কখনো যদি কোনো কারণে এই অ্যাঙ্গেলটা লস হয়, অর্থাৎ ইউটেরাস যদি পেছনের দিকে হচ্ছে গিয়ে হেলে যায়, তাহলে সেটাকে কি বলে? রেট্রোভার্সন। রেট্রোভার্সন বলে। তাহলে প্রথমে রেট্রোফ্লেকশন হয়, তারপরে হচ্ছে গিয়ে রেট্রোভার্সন হয়। রেট্রোভার্সন, তাহলে রেট্রোভার্সন থেকে আমরা কতটুকু পড়বো? রেট্রোভার্সন থেকে আমরা পড়বো হচ্ছে গিয়ে রেট্রোভার্সনের কজগুলার মধ্যে একটা হচ্ছে ডেভেলপমেন্টাল, যে ডেভেলপমেন্টালি কারো যদি হচ্ছে গিয়ে ওইরকম ভাবেই ইউটেরাসটা হচ্ছে গিয়ে থাকে, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাকোয়ার্ড বিভিন্ন কারণ। অ্যাকোয়ার্ড কারণগুলোর মধ্যে আপনার একটা হচ্ছে গিয়ে প্রোলাপসকে যদিও কজ বলা হয়েছে রেট্রোভার্সনে, কিন্তু দুইটা হচ্ছে ভাইস ভার্সা। কারো যদি হচ্ছে গিয়ে রেট্রোভার্সন হয়, তাহলে তার ইফেক্ট হিসেবে হচ্ছে গিয়ে প্রোলাপস হবে। এছাড়া যদি ইউটেরাইন কোনো একটা টিউমার হয়, ধরেন পোস্টেরিয়র ওয়ালে একটা টিউমার হয়েছে, ওখানে একটা হেভি একটা টিউমার, যেটার ওজনের কারণে ইউটেরাসটা পেছনের দিকে হেলে গেল। অথবা ধরেন এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসে কি হয়? অ্যাডহেশন থাকে, তো পোস্টেরিয়রলি যদি অ্যাডহেশনটা বেশি থাকে, ইউটেরাসটা পেছনের দিকে হেলে যাবে। হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে হচ্ছে গিয়ে আমাদের রেট্রোভার্সন গুলো হয়। এই রেট্রোভার্সন জায়গাটা যে খুব ইম্পর্টেন্ট তা না, এই কারণে আপনারা এটা জাস্ট এসবি এর জন্য একবার রিডিং করবেন, ঠিক আছে? আমি যেটুকু বলে যাচ্ছি একবার খালি ওভারঅল শুনেন, শুনলেই আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, এখন আসেন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি থাকে রেট্রোভার্সনের একটা পেশেন্টের। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেহেতু পিছনে বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম থাকে না, রোগী অন্য কোনো একটা কারণে আলট্রাসোনোগ্রাম করতে যায় দেখে যে তার হচ্ছে গিয়ে রেট্রোভার্সন আছে, এটা হচ্ছে মোস্ট কমন। যদি কোনো সিমটম থাকে তাহলে বড়জোর তার একটু একটা ব্যাকএক বা ক্রনিক পেলভিক পেইন থাকতে পারে, আর ডিসপেরোনিয়া থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, সাইন কি? সাইন হচ্ছে গিয়ে আপনি যখন ভাজাইনাল এক্সামিনেশন করতে যাবেন, পার স্পেকুলাম করেন আর বাই ম্যানুয়াল করেন, আপনি দেখবেন যে সার্ভিক্সটা দেখা যায় যে আমাদের খুঁজে পেতে অনেক কষ্ট হয় গাইনি রোগীদের। হ্যাঁ, দেখা যায় সার্ভিক্স অনেক উপরে থাকে, কিন্তু এদের সার্ভিক্সটা আপনি খুব সহজেই হচ্ছে গিয়ে চোখে পড়বে আপনার। কারণ যখন ইউটেরাস পেছনের দিকে হেলে যাবে, তখন সার্ভিক্স উপরের দিকে উঠে যাবে। উঠে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে সার্ভিক্স ভেরি মাচ ইজিলি আপনার দেখাও যাবে, প্লাস প্যালপেবলও হবে। আর হচ্ছে গিয়ে আপনি যখন বাই ম্যানুয়াল এক্সামিনেশন করবেন, তখন তো আপনি হচ্ছে গিয়ে ইউটেরাসের ডিরেকশনটা বুঝতেই পারবেন। আচ্ছা, এখন আসেন ট্রিটমেন্ট কি করবেন। ট্রিটমেন্ট দুই রকম, একটা হচ্ছে কি আপনি পেসারি দিতে পারেন, আর একটা হচ্ছে সার্জারি করতে পারেন। পেসারি কাদের জন্য? পেসারি হচ্ছে গিয়ে যারা তেমন কোনো সিমটম নাই, তারপরে হচ্ছে প্রেগনেন্সিতে অথবা পিউরপেরিয়ামে, যেটাতে আপনি আশা করতেছেন যে এখন যে রেট্রোভার্সনটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি সাপোর্টিং লিগামেন্টের উইকনেসের জন্য হচ্ছে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এদের ক্ষেত্রে আপনি পেসারি ইউজ করতে পারেন। আর অপারেশন হচ্ছে গিয়ে খুব রেয়ারলি করা হয়, যেহেতু সিমটম থাকে না, এই কারণে অপারেটিভ প্রসিডিওরে যাওয়াও হয় না। যদি অপারেটিভ প্রসিডিওরে যাওয়া হয়, তাহলে যে অপারেশনটা করা হয় ওটির নাম হচ্ছে গিয়ে ভেন্ট্রো সাসপেনশন অফ কি বলে এটাকে, ইউটেরাস না? হ্যাঁ, ভেন্ট্রো সাসপেনশন অফ ইউটেরাস, ঠিক আছে? যে দুই পাশে দুই রাউন্ড লিগামেন্ট দুইটা থাকে, ওগুলাকে হচ্ছে গিয়ে আপনার ইয়ে করে দেওয়া হয়, প্লাইকেশন মানে শর্টেনিং করে দেওয়া হয়। হ্যাঁ, রাউন্ড লিগামেন্টটা আপনি যখন শর্ট করে দিবেন, তখন ইউটেরাসটা সামনের দিকে ঝুঁকে আসবে, ঠিক আছে? তবে এটা অসুবিধা হচ্ছে, এটা পার্মানেন্টলি তখন ওই পজিশন থেকে চলে যায়, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট না দেখে ছোট্ট ছোট্ট করে টাচ করে গেলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, নাই। তাহলে পরে যাই, ইম্পর্টেন্ট জায়গায় যাই। প্রোলাপস করতে গেলে সবার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট অফ ইউটেরাস। না, আমরা একদম এমবিবিএস লাইফ থেকে পড়ে আসছি, মনে আছে আমাদের? নুসরাত আপু, নুসরাত আপু শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইউটেরাসের সাপোর্ট গুলা মনে আছে? আছে। ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, তারপর হচ্ছে আমরা একটু ভাগ করে বলবো, তাই না? আপার টায়ার, মিডল টায়ার, আপার টায়ার, মিডল টায়ার, লোয়ার টায়ার। লোয়ার টায়ার। এর মধ্যে সবচেয়ে উইক সাপোর্ট কোনটা? হচ্ছে আপার টায়ার, সবচেয়ে দুর্বল সাপোর্ট, ঠিক আছে? আর সবচেয়ে স্ট্রং সাপোর্ট কোনটা? মিডল টায়ার, ঠিক আছে? মিডল টায়ারের যে এগুলো আছে, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে স্ট্রং সাপোর্ট। তাহলে আমার আপার টায়ারে থাকে হচ্ছে গিয়ে, আর তিনটা টায়ারেই কমন কোনটা? এন্ডোপেলভিক ফাসা, ঠিক আছে? তিনটা টায়ারেই দেখবেন যে এন্ডোপেলভিক ফাসার কথা বলা আছে। তার সাথে আপার টায়ারে আছে হচ্ছে গিয়ে রাউন্ড লিগামেন্ট আর ব্রড লিগামেন্ট।
মিডল টায়ারে এই এন্ডোপেলভিক ফাসাগুলাই কনডেন্স হয়ে কিছু হচ্ছে গিয়ে লিগামেন্ট তৈরি করছে, ঠিক আছে? এই পুরাটাকে একসাথে পিউবোসার্ভাইকাল রিং বলে। এই পিউবোসার্ভাইকাল রিং এর সামনের দিকে আসছে হচ্ছে, সামনে আমাদের কি থাকে, সিম্ফাইসিস পিউবিস। তাহলে সামনের দিকে হচ্ছে গিয়ে আপনার পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, পিউবিক সিম্ফাইসিস এর কারণে পিউবো, আর সার্ভিক্স এর কারণে সার্ভাইকাল, পিউবো সার্ভাইকাল লিগামেন্ট। দুই পাশে থাকে হচ্ছে গিয়ে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট বা ম্যাকেনরড লিগামেন্ট, আর পেছনে থাকে হচ্ছে গিয়ে ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট, ইউটেরাসের সাথে স্যাক্রাম, ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট। তাহলে এই লিগামেন্ট গুলা হচ্ছে গিয়ে ইউটেরাসের সবচেয়ে স্ট্রং সাপোর্ট, এগুলাই হচ্ছে আমার প্রোলাপস হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে। আর আপার টায়ারে আমরা যে স্ট্রাকচার গুলা পড়লাম, এগুলা প্রোলাপস প্রিভেন্ট করে না, এটা যেটা করে ইন্টিভার্সন আর ইন্টিফ্লেকশনটাকে মেনটেন করে, সেটা আবার ইনডিরেক্টলি হচ্ছে কি প্রোলাপস কে প্রিভেন্ট করে। আচ্ছা, আর লোয়ার ট্রায়ারে আমাদের কি থাকে? লোয়ার ট্রায়ারে থাকে ফ্লোর গুলা, হ্যাঁ, পেলভিক ফ্লোর, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই জিনিসগুলা পড়ে আসছে না আমরা অ্যানাটমিতে। তাহলে ইনফেরিয়র টায়ারে থাকে এই জিনিসগুলা, পেলভিক ফ্লোর মাসল যেমন লিভেটর অ্যানি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে আমার ইনফেরিয়র টায়ারে। তাহলে আমার সাপোর্টিং স্ট্রাকচার জানা থাকা লাগবে, এটাকে একদম একটা ইনফিনিটি স্টার দেন সাপোর্ট অফ ইউটেরাস। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে গিয়ে প্রোলাপস কেন হয়। হ্যাঁ, তাহলে প্রোলাপস কেন হয়? সরাসরি আমরা প্রোলাপসের ক্ষেত্রে কজ অফ প্রোলাপস বলি না, আমরা বলি হচ্ছে গিয়ে প্রিসিপিটেটিং ফ্যাক্টর আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে কিছু ফ্যাক্টর আছে যেটা প্রোলাপস হওয়াকে প্রিসিপিটেট করে, আবার তারপরে কিছু ফ্যাক্টর থাকে যেটা প্রোলাপসকে অ্যাগ্রাভেট করে। এখন এই প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে আপনারা দেখবেন যে আচ্ছা, মামুন ভাই শুনতে পাচ্ছেন? মামুন ভাই আসছেন আমাদের সাথে? ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার ফোনটা রেখে আসছি চারতলায়, হ্যাঁ, একটু কাইন্ডলি ফোনটা লাগবে আমার, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্রিসিপিটেটিং ফ্যাক্টর আর অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর। প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে অনেকগুলা পয়েন্ট লেখা আছে, দেখবেন রিটেনে যতগুলা পারেন লিখবেন, সমস্যা নাই। তবে প্রথমে কোনটা লিখবেন? প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে গিয়ে প্রলাপস হওয়ার সবচেয়ে কমন কারণ যেটা, বা আপনারাও যেসব রোগী দেখে আসছেন দেখবেন এগুলোর মধ্যে কমন কারণ হচ্ছে গিয়ে মিসম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে কমন বা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ। তো এই কারণটাকে আগে লিখবেন। কি কি ভাবে মিসম্যানেজমেন্ট হতে পারে সেকেন্ড স্টেজ অফ লেবারে? একটা হতে পারে হচ্ছে কি প্রিম্যাচিউর বিয়ারিং ডাউন বিফোর সার্ভাইকাল ফুল ডায়ালিটেশন। হ্যাঁ, এটা খালারা বেশি করে, ওরা হচ্ছে গিয়ে ফুল ডায়ালিটেশন ব্যাপারটা অনেক সময় বোঝে না, যখন মোটামুটি ভাবে হচ্ছে গিয়ে আপনার ফুল ডায়ালিটেশনের কাছাকাছি চলে যায় তখনই হচ্ছে গিয়ে চাপ দিতে বলতে থাকে। তো এটা করা যাবে না, এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে গিয়ে ডেলিভারি উইথ ফোর্সেব বা ভেন্ট্রোস উইথ ফোর্সফুল ট্রাকশন। হ্যাঁ, খুব বেশি ট্রাকশন দিয়ে ইনস্ট্রুমেন্টাল ভাজাইলাল ডেলিভারি করা, এটা একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর। প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার। তারপরে হচ্ছে গিয়ে প্লাসেন্টা ডেলিভার করার সময় ফান্ডাল প্রেসার দেয়া, প্রিসিপিটেট লেবার। হ্যাঁ, এগুলা হচ্ছে গিয়ে আপনার মিসম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। এগুলা কি করে? ওভার স্ট্রেচিং অফ ম্যাকেনরডস এন্ড ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট করে, আলটিমেটলি একটা সময় যে প্রলাপস করে। এছাড়া ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো আমি বলতেছি, একটু দাগায় নেন। একটা হচ্ছে গিয়ে সাব ইনভলিউশন অফ সাপোর্টিং স্ট্রাকচার। কখন দেখা যায় এগুলো? এগুলো দেখা যায় যদি যে মহিলাটা আছে সে যদি ইলনারিশড হয়, অথবা তার যদি আর্লি রিজাম্পশন অফ অ্যাক্টিভিটির হিস্ট্রি থাকে, পিউরপুরিয়ামে রিপিটেড চাইল্ড বার্থের হিস্ট্রি থাকে, তাহলে। ঠিক আছে, তাহলে বই অনেকগুলা আছে, তার মধ্যে আমি যেগুলা বলেছি এগুলাকে আগে লিখবেন, তারপরে যদি বাকিগুলা লিখতে পারেন ভালো। আচ্ছা, তারপরে আসেন অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি? অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে আগে থেকেই তার হয়তো অল্প একটু একটু করে প্রলাপস ছিল, রোগী হিস্ট্রি দেয় যে ফুলনেস অফ ভ্যাজাইনা তার অনেক দিন ধরে, কিন্তু ইউটেরাসটা উপরেই ছিল, কখন নেমে আসছে? একটা হচ্ছে কি পোস্ট মেনোপোজে এসে। তাহলে পোস্ট মেনোপোজাল ওই যে ডেফিসিয়েন্সি অফ ইস্ট্রোজেন, এটা একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে।
তারপর হচ্ছে গিয়ে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার রেইজ করে যেসব কন্ডিশনে, ওই কন্ডিশন গুলো যদি কারো থাকে, তাহলে তার সাপোর্টিং স্ট্রাকচারে যদি উইকনেস থাকে, তাহলে সেই রেস্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে অর্গানটাকে নিচে নামায় থাকবে। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার কি কন্ডিশনে হয়? একটা যদি হচ্ছে কারো যদি ক্রনিক কাফ, কনস্টিপেশন, তারপর হচ্ছে গিয়ে হেভি ওয়েট লিফটিং, এগুলোর হিস্ট্রি থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন প্রিসিপিটেটিং আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গেল। ফ্যাক্টর গুলোর পরে হচ্ছে প্রোলাপসের ক্লিনিক্যাল টাইপস বলবো। হ্যাঁ, ক্লিনিক্যাল টাইপস অফ প্রোলাপস কি? একটা হচ্ছে কি ভ্যাজাইনাল প্রোলাপস, আর একটা হচ্ছে কি ইউটেরোভ্যাজাইনাল প্রোলাপস। ঠিক আছে, তো ইউটেরাস যখন প্রোলাপস হয়, এটা সবসময় ভ্যাজাইনালকে সাথে নিয়েই প্রোলাপস হয়, একা একা শুধু ইউটেরাস প্রোলাপস হয়ে সাধারণত যায় না। তাহলে আপনারা ভ্যাজাইনাল প্রোলাপসের যে টাইপ গুলা পড়তেছেন, ওগুলা সবই আলটিমেটলি আপনারা দেখবেন যে ইউটেরোভ্যাজাইনাল প্রোলাপসের মধ্যে চলে আসে। তাহলে কি কি টাইপ এগুলা? ইন্টেরিয়র ওয়ালের যদি প্রলাপস হয়, এটা যদি আপার 2/3 হয় তাহলে সিস্টোসিল, লোয়ার 1/3 হলে ইউরেথ্রোসিল। পোস্টেরিয়র ওয়ালের যদি আপার 1/3 হয় তাহলে সেটাকে আমরা বলি এন্টেরোসিল, বা কারো যদি হচ্ছে ইউটেরাস কাটার পরে হয় তাহলে বলা হয় ভল্ট প্রলাপস। মিডল থার্ডে হলে রেক্টোসিল, লোয়ার 1/3 হলে সেটাকে বলি আমরা ল্যাক্সপ্রেরিন। এটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল টাইপস। ঠিক আছে, আর কি টাইপ? আবার বলেন এটা। আচ্ছা, ইন্টেরিয়র ওয়ালে, হ্যাঁ দত্তে আসছে, হ্যাঁ আমি দত্ত থেকেই বলতেছি। দেখবেন যে দত্তের এটা এইট এডিশনের 170 নাম্বার পেজে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্ট 16.1। এই ফ্লো চার্টটা দাগান, অথবা ফ্লো চার্ট যদি না দাগান তাহলে নিচে দেখেন ভ্যাজাইনাল প্রোলাপস লিখে ইন্টেরিয়র ওয়ালের মধ্যে লেখা সিস্টোসিল, ইউরেথ্রোসিল, পোস্টেরিয়র ওয়ালের মধ্যে লেখা রিল্যাক্স পেরিনিয়াম আর রেক্টোসিল, আর ভল্ট প্রোলাপসের মধ্যে লেখা এন্টেরোসিল আর সেকেন্ডারি ভল্ট প্রোলাপস। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন পপকিউ। পপকিউ লাগবে আপনাদের? লাগে? টিচাররা ক্লাসে বলছে অথবা ম্যাডামরা কখনো আপনাদেরকে দেখাইছে এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, হালকা পাতলা বলে দিই, হ্যাঁ, যাতে হচ্ছে গিয়ে কখনো ধরলে কিছু বলতে পারবেন না এরকম না হয়। তো পপকিউ আপনাদের স্টেজে লাগার কথা না। আচ্ছা, পপকিউ কি জিনিস? প্রোলাপসকে আগে আমরা ডিগ্রি হিসেবে পড়ছি, তাই না? এমবিবিএস এ থাকতে ফার্স্ট ডিগ্রি প্রোলাপস, সেকেন্ড ডিগ্রি প্রোলাপস, থার্ড ডিগ্রি প্রোলাপস। ফার্স্ট ডিগ্রি হচ্ছে গিয়ে যখন প্রোলাপস হচ্ছে কিন্তু হাইমেনের উপরে থাকতেছে, সেকেন্ড ডিগ্রি হচ্ছে গিয়ে যখন হাইমেন থেকে বের হয়ে আসতেছে কিন্তু যখন কি বলে ওটাকে, যে আঙ্গুল দিয়ে যে আমরা অ্যাপ্রক্সিমেট করতাম, ওটাকে কি টেস্ট জানি বলে? গেট অ্যাবভ দ্য সোইলিং। গেট অ্যাবভ দ্য সোইলিং টেস্ট যখন নেগেটিভ হচ্ছে তখন আমরা সেটাকে সেকেন্ড ডিগ্রি বলতাম। আর হচ্ছে আপনার যখন গেট অফ দ্য সোইলিং পজিটিভ হচ্ছে সেটাকে তখন আমরা থার্ড ডিগ্রি প্রলাপস বলতাম। ঠিক আছে, এখন এই যে ক্লাসিফিকেশনটা আমরা করতাম, এটা সমস্যা হচ্ছে গিয়ে সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রির মধ্যে অনেক বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। হ্যাঁ, অল্প একটু বের হয়ে আসলেও সেকেন্ড ডিগ্রি, আবার অনেকটুকু বের হয়ে আসলেও সেকেন্ড ডিগ্রি। এখন কার ক্ষেত্রে কতটুকু কারেকশন করব? আমরা যখন হচ্ছে কি প্রলাপস অপারেশন করি, তাই না, ভ্যাজানাল ওয়াল কতটুকু কেটে ফেলা হবে, কতটুকু রাখা হবে, পেরিনিয়াম কতটুকু রাখা হবে, জেনিটাল হায়াটাস কতটুকু রাখা হবে, এটার কোনো নির্দিষ্ট ডিমার্কেশন ছিল না। এক এক ম্যাডাম এক এক রকম ভাবে করতেন। হ্যাঁ, এবং দেখা যেত যে অনেকে জেনিটাল হায়াটাসটা একদম ছোট হয়ে গেছে, কারো আবার বড়ই থেকে গেছে, ল্যাক্স থেকে গেছে। এই বিভিন্ন ধরনের সমস্যার কথা চিন্তা করে ভাবা হলো যে একটা একদম মেপে ঝেপে হচ্ছে গিয়ে স্কেল দিয়ে মেপে আমরা হচ্ছে গিয়ে প্রোলাপসের ক্লাসিফিকেশন করব, স্কেল দিয়ে মেপে হচ্ছে গিয়ে আমরা প্রোলাপসের রিপেয়ার অপারেশন করব। এখান থেকে হচ্ছে গিয়ে পপকিউর জন্ম। ঠিক আছে, পপকিউটা আমার মনে হয় আমরা একটু লাস্টে বলি, কারণ এটা একটু টাফ,
এটা পড়াইতে গেলে আপনারা একটু টায়ার্ড হয়ে যাবেন, তারপরে আবার আপনাদের মনে হবে যে বুঝলাম কি বুঝলাম না, তার এটার ফাঁক দিয়ে ইম্পর্টেন্ট জিনিসপত্র মিস হয়ে যাবে। হ্যাঁ, পপকিউটা আমি লাস্টে বলি। আচ্ছা আসেন, কমপ্লিকেশনস কি কি হতে পারে প্রোলাপসের। হ্যাঁ, প্রোলাপসের কি কমপ্লিকেশন হতে পারে, এটাই হচ্ছে গিয়ে বইয়ে বা দত্তে 172 পেজে মরবিড চেঞ্জ দিয়ে এই জিনিসটা লেখা। হ্যাঁ, যে প্রোলাপসের কারণে ভ্যাজাইনাল মিউকোসার, সার্ভিক্সের, ইউরিনারি সিস্টেমের কি কি মরবিড চেঞ্জ হয়। তাহলে ভ্যাজাইনাল মিউকোসাতে যে মরবিড চেঞ্জ হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ক্যারাটিনাইজেশন, পিগমেন্টেশন, ডেকুবিটাস আলসার। এখন এই ক্যারাটিনাইজেশন, পিগমেন্টেশন আর ডেকুবিটাস আলসারের মধ্যে ডেকুবিটাস আলসারটা আমাদের একটু ডিটেইলস পড়তে হবে। ডেকুবিটাস আলসারটা আলাদা ভাবে হচ্ছে কি আপনাদের পরীক্ষায় আসতে পারে। দেখেন ডেকুবিটাস আলসার থেকে লাস্ট ইয়ার গুলাতে কি কোয়েশ্চেন আসছে আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, 60 years old complains about feeling of something coming out her vagina, difficulty in maturation and blood stain discharge. What's your diagnosis? Commonest cause of blood stain discharge and her surgical treatment, and how will you prepare her surgical treatment? ঠিক আছে, তাহলে দেখেন কমনেস্ট কজ অফ ব্লাড স্টেইন ভ্যাজাইনাল ডিসচার্জ উইথ প্রোলাপস বলে এখানে আপনার কাছে ডেকুবিটাস আলসারটারই ডায়াগনোসিস জানতে চাচ্ছে। ঠিক আছে, এখানে এই ডায়াগনোসিস ছাড়াও আপনার কোশ্চেন আসতে পারে যে ডেকুবিটাস আলসারের প্যাথোলজি কি, এটা আসতে পারে। ডেকুবিটাস আলসার আপনি কিভাবে ট্রিট করবেন সেটা আসতে পারে। এখানে যদিও সেটা না যে আপনার দুধ দিয়ে খুব আজকে তো টায়ার্ড লাগতেছে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে ডেকুবিটাস আলসার থেকে আমাদের কি জানা থাকা লাগবে? ডেকুবিটাস আলসার থেকে আমার জানা থাকা লাগবে হচ্ছে ডেকুবিটাস আলসারের প্যাথোলজি। ডেকুবিটাস আলসার কিভাবে ডেভেলপ করে আমাকে একজন আগে একটু বলেন, কিভাবে দেবো? বলেন বলেন একটু বলেন। কিভাবে ডেভেলপ করে ডেকুবিটাস আলসার? একজন বলেন। ওখানে ইনিশিয়াল সারফেস ক্রাটিনাইজেশন হয়, এরপর হচ্ছে ওখানে ক্র্যাকিং হয়, এরপরে ক্র্যাকিং হলে ইনফেকশনটা ডেভেলপ করে, স্লাফিং হয়ে যায়, পরে হচ্ছে নেক্সট স্টেপ আলসারেশন হয়ে যায়। আচ্ছা, ভেরি গুড। এখন শুনেন, ইনফেকশনটা দত্তে লেখা আছে, হ্যাঁ, যে ক্র্যাক, তারপরে হচ্ছে গিয়ে সার্ফেস ক্যারাটিনাইজেশন, ক্র্যাক, ইনফেকশন, স্লাফ, অ্যাড্রেসিং বলা আছে। কিন্তু আপনাদের যদি কখনো এটা ভাইভাই ফেস করতে হয়, ভাইভাই বলতে যদি অস্কি এইসব জায়গায় কোনো জায়গায় থাকে, তাহলে অথবা পরবর্তীতে আপনারা বিভিন্ন জায়গায় ভাইভা দিবেন, ইনফেকশন কথাটা বলবেন না। হ্যাঁ, ইনফেকশন কথাটা বললে ম্যাডামরা খেপে যায়। ম্যাডামদের কথা হচ্ছে এটা একটা ট্রফিক আলসার। হ্যাঁ, ট্রফিক আলসার মানে কি, যে আলসার গুলো আপনার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলাতে কোনো ঝামেলার কারণে হয়। প্রোলাপসে যে আলসারটা হয় ওটা মেনলি এই কারণে হয় যে অর্গানটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় নাই, ওখান থেকে নিচে নেমে আসছে, কিন্তু তার ব্লাড সাপ্লাইটা তো তার সাথে ওইভাবে নিচে নেমে আসতে পারে নাই, তাই না? ব্লাড সাপ্লাইটা টান খাওয়ার কারণে বরং এটা হ্যাম্পার্ড হচ্ছে, কিঙ্কিং হয়ে হ্যাম্পার্ড হচ্ছে। তাহলে ইস্কেমিয়ার জন্য ওই জায়গায় আলটিমেটলি হচ্ছে কি একটা আলসার ডেভেলপ করতেছে, যে কারণে এখানে ইনফেকশন বললে লেগে যায়। এবং আসলেও কিন্তু অ্যান্টিবায়োটিকের ডেকুবিটাস আলসার ট্রিটমেন্টে তেমন কোনো রোল নাই। আপনি জাস্ট হচ্ছে গিয়ে আলসারটাকে তার জায়গায় তুলে দিবেন, তুলে দিয়ে একটা প্যাকিং দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে এটা করলেই আস্তে আস্তে আলসারটা ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা ইনফেকশনটা লিখবো না, আমরা লিখবো যে ইটস এ ট্রফিক আলসার, blood supply is hampered due to change of position, then surface keratinization, cracks, sloughing, ulceration. ঠিক আছে, এরকম ভাবে লিখে দিব। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, ম্যানেজমেন্ট কি? ডেকুবিটাস আলসারের ম্যানেজমেন্ট বললে আগে বলতে হবে যে দুটো ইনভেস্টিগেশন করে এটা যে ডেকুবিটাস আলসার, এটা যে হচ্ছে গেসিয়াস সার্ভিক্স না, হ্যাঁ, সেই জিনিসটাকে আমার আগে এক্সপ্লোর করে নিতে হবে। কি দুইটা টেস্ট? একটা হচ্ছে সার্ভাইকাল সাইটোলজি বা প্যাপস্মিয়ার, আর একটা হচ্ছে কলপোস্কোপি এন্ড ডিরেক্টেড বায়োপসি। তাহলে এই দুইটা করে আমি আগে হচ্ছে গিয়ে ম্যালিগন্যান্সি এক্সক্লুড করব, তারপর আমি ভ্যাজাইনাল প্যাক দিব, ভ্যাজাইনাল প্যাক দিয়ে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে এটাকে হচ্ছে গিয়ে এটার জায়গা মতো তুলে রাখবো, ঠিক আছে? তাহলে এইটুকুই হচ্ছে কি আমার ডেকুবিটাস আলসারের ম্যানেজমেন্ট। এখন আসেন সার্ভিক্সে কি চেঞ্জ হতে পারে? সার্ভিক্সে তো দুইটা পার্ট, একটা সুপ্রাভ্যাজাইনাল পার্ট, একটা ভ্যাজাইনাল পার্ট। ভ্যাজাইনাল পার্টে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ক্রনিক কনজেশন, অর্থাৎ আপনার সার্ভিক্সটা বাল্কি কনজেস্টেড হয়ে যায়, ঠিক আছে? আর সুপ্রাভ্যাজাইনাল পার্টে কি হয়? সুপ্রাভ্যাজাইনাল পার্টের উপরে যেহেতু প্রেসার পড়ে নিচের দিকে, একটা টান, একটা হচ্ছে গিয়ে স্ট্রেস থাকে, এটার এই জন্য সুপ্রাভ্যাজাইনাল পার্টের ইলংগেশন হয়, ঠিক আছে? তাহলে ভ্যাজাইনাল পার্টে হয় বাল্কি কনজেস্টেড মানে ক্রনিক কনজেশন, আর সুপ্রাভ্যাজাইনাল পার্টে হয় হচ্ছে কি আপনার ইলংগেশন। আচ্ছা, তারপর আসলে ইউরিনারি সিস্টেমে কি ঝামেলা হতে পারে? ইউরিনারি সিস্টেমে ব্লাডার, ইউরেটার এগুলো সবই হচ্ছে গিয়ে আস্তে আস্তে ইনভলভ হয়। ব্লাডারে যেটা হয়, ব্লাডারেও কিঙ্কিং হয়। ব্লাডারে কিঙ্কিং হওয়ার কারণে হচ্ছে গিয়ে আপনার ইনকমপ্লিট এমপ্টিং অফ ব্লাডার হয়। ইনকমপ্লিট এমপ্টিং যখন হবে, যখন সবসময় একটা ইউরিন জমা থাকবে, সেখান থেকে আপনার সিস্টাইটিস হবে, এবং আলটিমেটলি এটা পেছনে যে হাইড্রোইউরেটার, হাইড্রোনেফ্রোসিস, পাইলোনেফ্রাইটিস, এই কমপ্লিকেশন গুলো ডেভেলপ করবে, ঠিক আছে, ইউরিনারি সিস্টেম। আর লাস্টে দেখেন তিনটা পয়েন্ট আছে, ইনসারসেরাশন বা ইনকারকেরাশন, যেটাই বলেন, পেরিটোনাইটিস, কার্সিনোমা, ঠিক আছে? কার্সিনোমা রেয়ারলি ডেভেলপ করে, রিটেন হইলে লিখবেন, লিখে পাশে অবশ্যই রেয়ারলি লিখে দেবেন, আর ভাইবা হলে মুখে বলবেনই না, ঠিক আছে? আচ্ছা আসেন, প্রোলাপসের সাইন সিমটম লাগে না, আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করবে না প্রোলাপসের সাইন সিমটম কি হতে পারে। হ্যাঁ, আপনার সাইন সিমটম একবার চোখ বুলাই নেবেন, যেটা এইগুলা দিয়ে হচ্ছে আপনার একটা সিনারিও রেডি করে দিবেন। কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না যে প্রোলাপস হলে কি হয়, আর আপনি বলবেন না যে সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা, এরকম একটা ফিলিং হয়। যেটা হবে, আপনার সিনারিওতে লেখা থাকবে সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা, এবং ওইটা দেখে আপনার বুঝতে হবে আপনার ডায়াগনোসিসটা হচ্ছে প্রোলাপস। আবার ওর সাথে যদি লেখা থাকে যে ইউরিনারি ডিফিকাল্টি, ইনকমপ্লিট ভয়েডিং, তখন আপনার বুঝতে হবে যে এটা প্রোলাপস উইথ মোস্ট প্রবাবলি সিস্টোসিল। আবার যখন সাথে রেকটাল কমপ্লেইন দেয়া থাকবে, তখন আপনার বুঝতে হবে প্রোলাপস উইথ সিস্টোসিল উইথ আপনার রেক্টোসিল, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসেন সোজা ডিডি তে। হ্যাঁ, 175 পেজে প্রোলাপসের ডিডি দেয়া আছে। ডিডি সরাসরি ডিডি হিসেবে কোশ্চেন হতে পারে প্রোলাপসের ডিডি কি কি, অথবা কোনো একটা ডিডি দিয়ে বলে দিতে পারে যে এটার সাথে আপনি প্রোলাপসকে ডিফারেন্সিয়েট কিভাবে করবেন। হ্যাঁ, এই জায়গাটায় হচ্ছে গিয়ে 3-4 স্টার্ট দেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কোশ্চেন হয়। আচ্ছা, মনোরমা আপু আমাকে বলেন, সিস্টোসিল থেকে গার্টনার্স ডাক্ট সিস্ট কিভাবে আলাদা করবেন? তো এটা তো মানে প্রথমে হচ্ছে যে একটা সিস্টোসিলে হচ্ছে যে কোনো ইয়ে থাকবে না, কিন্তু গার্টনার সিস্টে সাধারণত হচ্ছে অ্যান্টেরিয়র অথবা ল্যাটেরাল ওয়ালে হবে ভ্যাজাইনাল। আর একটা হচ্ছে যে যদি আমি একটা দিয়ে একটা যদি টপ দিই, তাহলে এটা ইয়েতে এই পর্যন্ত আসবে না, সিস্টোসিলের মধ্যে আসবে না। সরি, সিস্টোসিল না, গার্টনার আসবে না, ওটার ওয়ালটা খুব শাইনি থাকবে, আর হচ্ছে টেন্স থাকবে, ভ্যাজাইনাল ভিসিসিটিটা ওখানে থাকবে না গার্টনার সিস্টেমের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপুর কথার মানে খুব ইকো হচ্ছিল আমার কানে, প্লাস হচ্ছে গিয়ে কেটে কেটে আসতেছিল, এই জন্য আমি কিছুই বুঝতে পারি নাই। বাট আই এম কনফিডেন্ট আপু যা বলছে খুব ভালো বলছে, ঠিক আছে? আমি তাহলে একটু বলি, যেহেতু আমি শুনতে পাই নাই। হ্যাঁ, সহজ সহজ গুলো আমরা মনে রাখবো, সবগুলো যদি আমাদের মনে না থাকে। 1 নাম্বার হচ্ছে গিয়ে সিস্টোসিল জিনিসটা দেখতে কি কেমন হয়, একটা
রুগোসিটি থাকে এটার মধ্যে, তাই না? আমার মনে হয় যে আপু রুগোসিটির কথাটা বলছে, আমার কানে একটু আসছে রুগোসিটি। তো সিস্টোসিল থাকলে রুগোসিটি থাকবে। আর গার্টনার ডাক্ট সিস্ট যেটা, যে কোনো সিস্ট কিন্তু একটু টেন্স হয়, শাইনি হয়, ঠিক আছে? তাহলে ওইটার উপরে ওই রুগোসিটিটা থাকবে না, এটা একটা। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপু আরেকটা যেটা বললেন যে ক্যাথেটার যদি আমি ইউরেথ্রা দিয়ে পাস করি তাহলে সিস্টোসিলের ক্ষেত্রে সেটা আমার পাস হবে, ব্লাডারে যাবে, কিন্তু গার্ডনার ডাক সিস্টের ক্ষেত্রে ওটা ইউরেথ্রা দিয়ে আর ওই গার্ডনার ডাক সিস্টের মতো তো আর যাবে না। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে রিডিউসিবিলিটি, এটা মনে হয় আপু বলেন নাই, যে একটা সিস্টোসিলকে আমি রিডিউস করে তার আগের জায়গায় দিয়ে দিতে পারি, কিন্তু গার্ডনার ডাক সিস্টের ক্ষেত্রে এটা নন রিডিউসেবল হবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে রুগোসিটি থাকবে না, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ওটা টেন্স এন্ড শাইনি, রিডিউসিবিলিটি, আর হচ্ছে আপনার মেটালিক ক্যাথেটার টেস্ট। আরেকটা হচ্ছে গিয়ে কাফ ইম্পালস, সিস্টোসিলে কাফ ইম্পালস থাকবে, গার্ডনার ডাক সিস্টেম থাকবে না। আচ্ছা, তারপর আসেন, এটা হচ্ছে গিয়ে আপনার সিস্টোসিলের সাথে গার্ডনার ডাক সিস্টের একটা ডিডি। আর বাকি যে 3টা ডিডি বইয়ে আছে, একটা হচ্ছে কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স, একটা ক্রনিক ইনভার্সন, আর একটা ফাইব্রয়েড পলিপ। এই 3টা হচ্ছে আপনার ইউট্রাইন প্রোলাপসের ডিডি। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টোসিলের ডিডি না। আচ্ছা, একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি চাটা শেষ করে, এত ঘুম পাচ্ছে আজকে, আমি অফিস থেকে আসছি তো। আচ্ছা, আপনারা এত কম কেন? মাত্র 3 জন কেন আমাকে বলেন তো? অন্যান্য ক্লাসেও এরকমই থাকেন? হ্যাঁ, মুন্নিরা আপু, জি আপু। অন্যান্য ক্লাসেও এরকম 3জন করে থাকেন না আর একটু বেশি থাকেন? আপু ভেরি করে, কোনো কোনো ক্লাসে একটু বেশি থাকে, আজকে এত কম 8-9 জনও থাকে, আবার কোনোদিন 1-2 জনও থাকে। আমি নিজেই অনেক ক্লাসে থাকতে পারি না। হুম। আপু ট্রেনিং কোথায় করছেন? আপু আমি এখন ট্রেনিং করছি না, আমি বেসিক্যালি এখন লেকচারার পোস্টে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ডিডি এক্সক্লুড কিভাবে করব না? কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স এর সাথে প্রোলাপসের হচ্ছে গিয়ে যদি একটা পয়েন্ট বলে যে একটা পয়েন্ট দিয়ে হচ্ছে দুটাকে আলাদা করো, তাহলে প্রোলাপসের ক্ষেত্রে যেটা হয়, যখন প্রোলাপস পার্টটা নিচে নেমে আসে তখন কিন্তু ফর্নিক্স গুলা শ্যালো হয়ে যায়। হ্যাঁ, আর কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্সে যেটা হয়, এটার ক্ষেত্রে আপনার ফর্নিক্স গুলা খুব ডিপ হয়। হ্যাঁ, তাহলে এটা একটা পার্থক্য, একদম সবচেয়ে সহজে যেটা দিয়ে বোঝা যায় ওটা পার্থক্য। আরেকটা হচ্ছে গিয়ে প্রোলাপসের ক্ষেত্রে সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্সটা ইলংগেটেড থাকে, আর কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স এর ক্ষেত্রে ভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্সটা হচ্ছে কি ইলংগেটেড থাকে। এছাড়া যদি আর কিছু লিখতে চান সার্ভিক্স কনিক্যাল, ওটা লিখতে পারেন, কিন্তু এই 2টা পয়েন্ট যেন আমাদের মিস না হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, আপনি যদি বায়োম্যানুয়াল এক্সামিনেশন করেন তাহলে প্রোলাপসের ক্ষেত্রে আপনি ইউটেরাসটাকে নিচে পাবেন, আর কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স এ হচ্ছে কি এটা যেই জায়গায় যেমনে থাকার কথা ওরকম ভাবেই পাবেন। আচ্ছা, ক্রনিক ইনভার্সনের সাথে কিভাবে আলাদা করবেন? ক্রনিক ইনভার্সনের সাথে আলাদা করাটা খুবই সহজ। ক্রনিক ইনভার্সনের তো সার্ভিক্স থাকবে না, অর্থাৎ আপনার যে লিডিং পার্টটা ওখানে কোনো ওপেনিং থাকবে না। প্রোলাপসের ক্ষেত্রে একটা ওপেনিং থাকবে, যেটা হচ্ছে গিয়ে সার্ভাইকাল ওপেনিং আপনার। আচ্ছা, এটা একটা। আপনি যখন ইনভার্সনে হচ্ছে গিয়ে করতে যাবেন, ম্যানুয়াল এক্সামিনেশন করতে যাবেন, তখন আপনি দেখবেন যে একটা কাপ লাইক ডিপ্রেশন পাচ্ছেন। হ্যাঁ, কারণ ইউটেরাস তো উল্টায় চলে আসছে, ফান্ডাসটা তো নিচের দিকে, তাহলে আপনি যখন পিভি করতেছেন একটা কাপ লাইক ডিপ্রেশন পাবেন। প্রোলাপসের ক্ষেত্রে ওরকম কাপ লাইক কোনো ডিপ্রেশন থাকবে না। প্রোলাপসের ক্ষেত্রে ইউটেরাসটা হচ্ছে গিয়ে আপনার নিচে নেমে আসলেও এটাকে আপনি যেই আহ ইয়েতে সিকোয়েন্সে থাকার কথা ওরকম ইয়েতেই পাবেন। আরেকটা হচ্ছে লিডিং পার্টটাতে
ব্লিডিং পার্টের চারপাশে সার্ভাইকাল একটা রিম পাওয়া যায় ক্রনিক ইনভার্সন। আচ্ছা, পলিপের সাথে কিভাবে ডিফারেন্সিয়েট করব? আবার সেই একই কথা, পলিপের ক্ষেত্রে লিডিং পার্টে আপনি কোনো ওপেনিং পাবেন না, কিন্তু প্রোলাপসের ক্ষেত্রে লিডিং পার্টে একটা ওপেনিং থাকবে। পলিপটা যদি আপনি বাই ম্যানুয়াল এক্সামিনেশন করতে যান, তাহলে আপনি পলিপের মাথায় হচ্ছে গিয়ে একটা পেডিকল পাবেন, পেডিকল ফিল করতে পারবেন, যেটা প্রোলাপসের ক্ষেত্রে থাকবে না। এবং আপনি যখন বাই ম্যানুয়াল বা রেক্টাল এক্সামিনেশন করবেন, তখন পলিপের ক্ষেত্রে ইউটেরাসটা একদম তার নর্মাল পজিশনে থাকবে, প্রোলাপসের ক্ষেত্রে পজিশনটা হচ্ছে কি কিছুটা নিচে নেমে আসবে। ঠিক আছে, তাহলে ডিডি গুলা এক্সক্লুড কিভাবে করা লাগে বা হয় সেটা আমরা বললাম। তারপর আসে ম্যানেজমেন্ট অফ প্রোলাপস। ম্যানেজমেন্ট অফ প্রোলাপসের তো তিন ভাবে হচ্ছে কি আমরা প্রোলাপস ম্যানেজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা না, তিন ভাবে আমরা অপারেশন করতে পারি। অপারেশন ছাড়া হচ্ছে কি ম্যানেজমেন্ট অপশন দুইটা, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা সার্জিক্যাল। কনজারভেটিভ ম্যানেজমেন্ট কি? কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আছে হচ্ছে কি আপনার পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যদি পোস্ট মেনোপজাল লেডি হয় ইস্ট্রোজেন ক্রিম দেয়া যায়, পেসারি দেয়া যায়, এগুলা হচ্ছে কি আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কাদের দেই আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট? আমরা হচ্ছে কি যাদের খুব মাইনর ডিগ্রি অফ প্রোলাপস, খুব অল্প প্রোলাপস, ফার্স্ট ডিগ্রি প্রোলাপস, এদের ক্ষেত্রে আমরা দিতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে যে অপারেশন নিয়ে কোনোভাবেই করতে চায় না, নট উইলিং টু ডু সার্জারি। আরেকটা হচ্ছে কি নট ফিট ফর সার্জারি। আরেকটা হচ্ছে সার্জারি করাবে কোনো কারণে পরে করাবে, অর্থাৎ ওয়েটিং ফর সার্জারি। এদের ক্ষেত্রে আমি হচ্ছে কি কনজারভেটিভ ম্যানেজমেন্টটা দিতে পারি। তাহলে আমি কি কি বললাম? একটা হচ্ছে মাইল্ড ডিগ্রি প্রোলাপস, তারপর ওয়েটিং ফর সার্জারি, তারপর নট উইলিং টু ডু সার্জারি, এগুলা। ঠিক আছে, আবার পেসারির ইন্ডিকেশন যদি জিজ্ঞেস করে, তাহলে এই কথাগুলো দিয়েই আপনারা হচ্ছে কি পার করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে গেল আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট। পেসারি নিয়ে এখানে অনেক কথাবার্তা আছে, পেসারির ইন্ডিকেশন কি, কখন ইউজ করি, কমপ্লিকেশন কি। যেহেতু লেস ইম্পর্টেন্ট, এজন্য আমি বললাম না, আপনারা এসবি এর জন্য একবার দেখে নেবেন। হ্যাঁ, ইন্ডিকেশনটা আর কমপ্লিকেশনটা দেখে নেবেন। হ্যাঁ, পেসারি কাদের আমরা ইউজ করি, আর হচ্ছে গিয়ে পেসারি ইউজ করলে কি কি কমপ্লিকেশন হতে পারে। মানে পেসারি তো একটা ফরেন বডি না, একটা ফরেন বডি থাকলে যে যে টাইপের কমপ্লিকেশন হতে পারে, এগুলাই হচ্ছে কি হতে পারে। সার্জারিতে চলে আসে। হ্যাঁ, কিছু বলবেন? নুসরত আপু আনমিউট হয়েছেন, আপনি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, তারপরে আসেন সার্জারি। হ্যাঁ, তিন ভাবে সার্জারি করা যায়, একটা বলে রিস্টোরেটিভ, একটা হচ্ছে এক্সটাইরেটিভ, আর একটা হচ্ছে অবলিটারেটিভ। হ্যাঁ, যা বলতেছি সব দত্ত থেকে বলতেছি। তাহলে কি কি বললাম? রিস্টোরেটিভ, এক্সটাইরেটিভ, অবলিটারেটিভ। কোনটা কি জিনিস? রিস্টোরেটিভ হচ্ছে গিয়ে আমরা জানি যে প্রোলাপস হয় সাপোর্টিং স্ট্রাকচারের উইকনেস এর জন্য। তাহলে আমি সাপোর্টিং স্ট্রাকচার গুলাকে যদি একটু কারেকশন করে দেই, হ্যাঁ, একটু টাইটেনিং করে দেই, একটু শর্টেনিং করে দেই, এগুলা কোন অপারেশন গুলা? এই যে এন্টেরিয়র কল্পোরাফি, পোস্টেরিয়র কল্প পেরিনিওরাফি কি করি আমরা? যে জায়গাটা ল্যাক্স হয়ে রয়েছে ওখান থেকে কিছুটা কেটে দিয়ে বাকিটুকুকে আমি টাইটেনিং করে দিলাম, এটা হচ্ছে রিস্টোরেটিভ। হ্যাঁ, যে আমি অর্গানের কোনো অর্গান কেটে টেটে ফেললাম না, অর্গানের জায়গায় আছে, সাপোর্টিং স্ট্রাকচার গুলোকে ঠিক করে দিলাম। যেটা এক্সটাইরেটিভ, ওইটা হচ্ছে গিয়ে যে অর্গান প্রলাপস হয়ে আসছে আমার, ওই অর্গানটাই আমি কেটে ফেললাম, এটা হচ্ছে কি আপনার হিস্টেরেক্টমি, যেটা ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। আর অবলিটারেটিভ হচ্ছে গিয়ে যে জায়গাটা দিয়ে নেমে আসতেছে, অর্থাৎ ইউটেরাসটা কোন দিক দিয়ে নেমে আসতেছে, ভ্যাজাইনা দিয়ে নেমে আসতেছে, তাহলে আমি ভ্যাজাইনাটাকেই ক্লোজ করে দিব, ইন্টার ওয়ালের সাথে পোস্টেরিয়র ওয়াল অথবা পুরাটা গোল করে ধরে ক্লোজ করে দিব, এটাকে বলা হচ্ছে আমার অবলিটারেটিভ অপারেশন। তাহলে এই তিনটা হচ্ছে গিয়ে সার্জারির টাইপ। এখন ইয়ে ইন্ডিকেশন ধরে এক একজনের ক্ষেত্রে আপনার এক একটা করা হয়। আচ্ছা, তারপরে আসেন আমি দত্ত ধরে পড়ায় যাচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, এই কারণে চলে আসেন 180 পেজে। 180 পেজে কি আছে? এখানে হচ্ছে ফাদার গিলস অপারেশন সম্পর্কে একটু কথাবার্তা আছে। হ্যাঁ, ফাদার গিলস অপারেশনটা একটা সার্জারি, কিন্তু একটা কনজারভেটিভ সার্জারি। কোনগুলাকে আমরা কনজারভেটিভ সার্জারি বলবো? প্রোলাপসের ক্ষেত্রে যে সার্জারি গুলাতে আমি হচ্ছে ইউটেরাসটাকে কেটে ফেলতেছি না, সেই সব সার্জারি হচ্ছে গিয়ে আপনার থাকুক, ওই সব সার্জারি গুলাকে আমি হচ্ছে গিয়ে
কনজারভেটিভ সার্জারি বলতেছি, ইউটেরাস রেখে যে যা যা সার্জারি করা হয়। তো ফাদার গিলসও এরকম একটা সার্জারি, এখানে আমি হচ্ছে গিয়ে ইউটেরাসটাকে প্রিজার্ভ করি, ইউটেরাসটা প্রিজার্ভ করি, আর হচ্ছে সার্ভিক্স এর কিছুটা অংশ হচ্ছে কি এখানে কেটে ফেলা হয়। তাহলে কাদের ক্ষেত্রে এটা করা হয়, যেটা আমি বললাম সার্ভিক্স এর কিছু অংশটা কাটা হয়, তাহলে এটা এক হচ্ছে গিয়ে কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স যাদের আছে তাদের করা হয়। আরেকটা হচ্ছে গিয়ে ইয়াং উইমেন যারা ভবিষ্যতে হচ্ছে গিয়ে প্রেগন্যান্সি চায় তাদের ক্ষেত্রে ইউটেরাসটাকে আমরা রাখার জন্য এই অপারেশনটা করি। ফাদার গিলস অপারেশন থেকে তাহলে আমার কি পড়তে হবে, একটা হচ্ছে ইন্ডিকেশন পড়তে হবে যেটা আমি অলরেডি বললাম, আর একটা হচ্ছে প্রিন্সিপাল স্টেপস অফ অপারেশন বা কম্পোজিট স্টেপস অফ অপারেশন 181 পেজে টেবিল 16.7 এ দেখেন দেয়া আছে। অপারেশনের স্টেপ গুলাকে হচ্ছে গিয়ে দাগাবেন, এটা করতে হবে। আর এটা হচ্ছে কমপ্লিকেশন অফ ফাদার গিলস অপারেশন, এটা হচ্ছে গিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ফাদার গিলস অপারেশনের স্টেপ গুলা কি, প্রথমে একটা প্রিলিমিনারি ডিএনসি করে নেওয়া হয়। কেন করে নেওয়া হয়, যেহেতু আমি ইউটেরাসটাকে রাখবো, ইউটেরাসের ভেতরে কোনো প্যাথোলজি আছে কিনা এই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য একটা প্রথমে প্রিলিমিনারি ডিএনসি করে নেওয়া হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে যদি আমি অপারেশন করার পরে তো কিছু ব্লিডিং হবে, কিছু ডিসচার্জ হবে, ওই জিনিসগুলা যাতে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে ড্রেন আউট হয়, এটা হচ্ছে ডিএনসি করার আরেকটা কারণ। তাহলে প্রিলিমিনারি ডিএনসি করব, সার্ভিক্স অ্যাম্পুটেশন করব, যেটা বললাম সার্ভিক্সের কিছুটা অংশ কেটে ফেলবো, তারপর ম্যাকেনরডস লিগামেন্টটাকে হচ্ছে গিয়ে আমি সার্ভিক্স এর সামনে প্লাইকেশন করব। প্লাইকেশন মানে কি, শর্টেনিং করব, শর্টেনিং করে ওটাকে সার্ভিক্স এর সামনে আমি হচ্ছে লাগাই দেবো, তারপর ইন্টারকলপোরাফি আর পোস্টেরকলপোপেরিনিওরকে করব, ঠিক আছে? কমপ্লিকেশন কি হতে পারে, সার্ভিক্সের যে কোনো ডিউরিং অপারেশন আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের দিকে যদি তাকান, যে কোনো অপারেশনের ডিউরিং অপারেশন কমপ্লিকেশন হচ্ছে হেমোরেজ আর ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার। তো যেহেতু সার্ভিক্সের সারাউন্ডে থাকে ব্লাডার আর রেক্টাম, তাহলে এখানে হবে হেমোরেজ, ইনজুরি টু ব্লাডার আর রেক্টাম। পোস্ট অপারেটিভে আবার আপনার হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, যেহেতু ব্লাডারের আশেপাশে কাজ করছেন সেখানে রিটেনশন অফ ইউরিন বা সিস্টাইটিস হতে পারে। আর লং টার্ম কমপ্লিকেশন হবে হচ্ছে কি আপনার সার্ভিক্স ভ্যাজাইনাল রিলেটেড কমপ্লিকেশন গুলা, ডিসপেরোনিয়া হতে পারে, সার্ভাইকাল স্টেনোসিস হতে পারে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স হতে পারে, সার্ভাইকাল ডিস্টোসিয়া হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমার লেট কমপ্লিকেশন। আচ্ছা, তারপরে আসেন এখানে কি আছে, ভল্ট প্রলাপস। ভল্ট প্রলাপস কি জিনিস, এবার মুনির আপু বলেন ভল্ট প্রলাপস কি জিনিস? ভল্ট প্রলাপস হলো আপু মানে হিস্টেক্টমি করার পর যে ভলটা থাকে সেই ভলটা পরবর্তীতে আবার নিচে নেমে আসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভল্ট প্রলাপসের ম্যানেজমেন্টেও আমি যে প্রলাপসের ম্যানেজমেন্টে যেভাবে বলে আসছি কনজারভেটিভ আর সার্জিক্যাল, ওখানে কনজারভেটিভের মধ্যে অনেক কিছু ছিল, পেলভিক ফ্লোর রিপেয়ার, তারপরে হচ্ছে গিয়ে আপনার আর কি বলছি, এস্ট্রোজেনের কথা বলছি, পোস্টমেনোপজাল বেডিং ক্ষেত্রে পিসারির কথা বলছি। ভল্ট প্রলাপসও হচ্ছে গিয়ে এগুলো আমরা দিতে পারি যদি মাইল্ড ডিগ্রি হয়, তবে পিসারির কথা বলা হচ্ছে জেনারেলি নট রিকমেন্ডেড। আর সার্জারি কি করতে পারি ভল্ট প্রলাপসে, ভল্ট প্রলাপসের সার্জারি হচ্ছে গিয়ে দেখেন বইয়ের মধ্যে দুই ভাগে ভাগ করে লেখা, একটা হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল অ্যাপ্রোচ, একটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাপ্রোচ। ট্রান্সভ্যাজাইনালি যদি আমি যাই তাহলে রিপেয়ার অফ ইন্ট্রোরেসিল অ্যালং উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার, অর্থাৎ যার ক্ষেত্রে হচ্ছে কি আপনার ধরেন ইউটেরাসটা আছে, তার যদি হচ্ছে কি ভ্যাজাইনার আপার থার্ডটা প্রলাপস হয়, তখন আমি ওইটাকে কি বলছি, তখন ওইটার নাম ইন্টারোসিল। আর যার ক্ষেত্রে ইউটেরাসটা নাই, কেটে ফেলা হয়েছে, কেটে ফেলার পরে যখন হচ্ছে গিয়ে আপার 1/3 ইয়া হয় আপনার প্রলাপস হয়, তখন সেটাকে বলে হচ্ছে কি ভল্ট প্রলাপস। তাহলে দুইটা মোটামুটি একই জিনিস, ইউটেরাস থাকলে ইন্টারোসিল, না থাকলে ভল্ট প্রলাপস। তাহলে দুইটার রিপেয়ার অপারেশনের নামও এক, ইন্টারোসিল উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার, ঠিক আছে? এটা একটা অপারেশন। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস কলপোপেক্সি, ঠিক আছে? আপনাদের এই যে চারটা অপারেশনের নাম লেখা আছে তার মধ্যে আমি যেই দুইটা বললাম এই দুইটা করা হয়। আর লিফোর্ড কলপোক্লিসিস কি জিনিস একবার রিডিং করবেন, বইয়ের মধ্যে আছে, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি করা হয় না, হ্যাঁ, একবার রিডিং করবেন। আচ্ছা, স্যাক্রোস্পাইনাস কলপোপেক্সি কি জিনিস, এটা এখন হাইট অপারেশন, হ্যাঁ, পিজিতে করা হয়। এবং স্যাক্রোস্পাইনাস কলপোপেক্সি আমি যখন বলতেছি, কল্প মানে হচ্ছে গিয়ে আপনার এই ভ্যাজাইনাল ওয়াল, হ্যাঁ, বা ভল্ট যেটাই বলে, ভল্টটাকে যখন লাগাই দিচ্ছি তখন স্যাক্রোস্পাইনাস কলপোপেক্সি।
যদি ভল্ট না লাগায় পুরা হচ্ছে ইউটেরাস সার্ভিক্স লাগায় তখন হচ্ছে গিয়ে স্যাক্রোস্পাইনাস হিস্টেরোটিক্স, ওটাও করা যায়, যাই হোক ওটা আপনাদের লাগবে না। তাহলে স্যাক্রোস্পাইনাস কর্পোপ্লেক্সে কি স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের সাথে আমি এই যে ভল্টটা নিচে নেমে গেছে ওটাকে টেনে ধরে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের সাথে লাগাই দিলাম, এটা হচ্ছে গিয়ে স্যাক্রোস্পাইনাস কর্পোপ্লেক্স। সাধারণত রাইট সাইডে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের সাথে লাগানো হয়। Am I right? হ্যাঁ, রাইট সাইডের সাথে সাধারণত লাগানো হয়। স্যাক্রোস্পাইনাস কর্পোপ্লেক্সি নিয়ে বইয়ে একটা একটা না দুইটা প্যারা লেখা আছে, এই প্যারা দুইটা পড়বেন, ঠিক আছে? এসবি এর কোনো একটা কোয়েশ্চেন হতে পারে, এই কারণে পড়বেন। আচ্ছা, এইগুলা গেল হচ্ছে কি আমার ভ্যাজাইনাল রুটে। আর অ্যাবডোমিনাল রুটে আমি কি অপারেশন করতে পারি? অ্যাবডোমিনাল রুটে করতে পারি হচ্ছে কি স্যাক্রাল কল্পোপেক্সি। তাহলে স্যাক্রাল কল্পোপেক্সিটা কি? স্যাক্রাল কর্পোপ্লেক্স হচ্ছে গিয়ে স্যাক্রামের সামনে এন্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট বলে একটা লিগামেন্ট উপর থেকে নিচ পর্যন্ত নেমে যায়। এই লিগামেন্টের সাথে যদি আমি হচ্ছে গিয়ে বলটাকে লাগাই দিই তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার স্যাক্রাল কল্পোপ্লেক্সি, ঠিক আছে? এন্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টের সামনে আমি বলটাকে টেনে ধরে হচ্ছে গিয়ে সুন্দর করে অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, এখন আসেন এরপর আপনার যেটা করতে হবে complications of pelvic floor repair, complication of vaginal hysterectomy, এই জিনিসগুলো আমার করতে হবে। তো পেলভিক ফ্লোর রিপেয়ারের যে কমপ্লিকেশন এগুলা সবই ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি কমপ্লিকেশন, তার সাথে হচ্ছে কি আরো কয়েকটা অ্যাড করা হয়, ঠিক আছে? কি কমপ্লিকেশন হবে? ফদারলেস অপারেশনের কমপ্লিকেশন পড়ার সময় যেটা বললাম যে কোনো অপারেশনের ক্ষেত্রে ইন্টার অপারেটিভ কমপ্লিকেশন হচ্ছে আপনার হেমোরেজ, ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার, পোস্ট অপারেটিভে যে আবার হেমোরেজ, ইনফেকশন, যেহেতু ব্লাডারের চারপাশে কাজ করতেছেন, সিস্টাইটিস, রিটেনশন এগুলা থাকবে। তার সাথে রিমোট বা লেট কমপ্লিকেশন হচ্ছে গিয়ে আপনার ডিসপেরোনিয়া হতে পারে, প্রোলাপসটা আবার হতে পারে, অর্থাৎ রিকারেন্স অফ প্রোলাপস হতে পারে। আপনি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করতে যায় ব্লাডার ইনজুরি করে ভিভিএফ ডেভেলপ করে ফেলতে পারেন, পেছনে রেকটাম ইনজুরি করে আরভিএফ ডেভেলপ করে ফেলতে পারেন। আর যদি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি হয় তাহলে তার সাথে এডিশন হিসেবে পেলভিক অ্যাবসেস, স্মল সেলুলাইটিস, থ্রম্বোফ্লেবাইটিস এগুলাও হতে পারে, ঠিক আছে? আর লেটে যে ভল্ট প্রোলাপস যেটা অনেক সময় হয়, এগুলো হচ্ছে আপনার মোটামুটি কমপ্লিকেশন। এছাড়া আর কোশ্চেন যেরকম হতে পারে, দেখেন পপকিউটা আমি বাদ রাখছি, পপকিউ আমি বলে দিব, সবগুলো কোশ্চেন আমরা দেখি। হ্যাঁ, প্রোলাপস থেকে দেখেন পপকিউ থেকে এই পর্যন্ত আপনাদের কোশ্চেন আসছে বেনিফিট এন্ড লিমিটেশন অফ পপকিউ একবার। আচ্ছা, তারপরে এটা তো দেখাইলাম যে আপনার সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা তার সাথে ব্লাড স্টেন পপকিউ করতে হবে। এখন পড়তে হবে না বলতে তো সাহস পাই না, আপনাদের লেভেলে লাগার কথা না, হ্যাঁ এইটুকু বলতে পারি, কিন্তু দিয়ে দিলে আপনি বলতে পারবেন না যেটা আমাকে কেন দিচ্ছে। খুব হালকা পাতলা একটা আইডিয়া নিয়ে রাখবেন। এখানে যেমন বেনিফিট আর লিমিটেশন দিচ্ছে, এটা তো সহজ জিনিস, মুখস্থ করার জিনিস, কিন্তু পপকিউ মাপা মাপি এগুলা একটু আসলেও একটু মানে যদি দু একবার প্র্যাকটিস না করেন মনে রাখাটা হচ্ছে কি একটা কষ্টের। এই জন্য আমি তো আপনাদের প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ম্যাডামরা হচ্ছে গিয়ে যখন ক্লাস নেয় বা ইয়ে করে তারা হচ্ছে গিয়ে কিছু বলছে কিনা। এমনিতে আপনাদের এক্সামে এখন পর্যন্ত পপকিউর যে মেজারমেন্ট বা পপকিউর যে টেবিল এই রিলেটেড কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই, মানে আসবে না এই জিনিসটা কেউ আপনাদের আগে থেকে বলতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন 42 years old, para 3, mass descending per vagina for 1 year and difficulty in maturation. 3 important points from history. অর্থাৎ এই হিস্ট্রি থেকে তুমি কি 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে চাবা? নুসরত ভুঁইয়া আপু বলেন, মাস ডিসেন্ডিং পার ভ্যাজাইনা ফর 1 year, ডিফিকাল্টি ইন ম্যাচুরেশন, কি হিস্ট্রি নেবেন? 3টে ইম্পর্টেন্ট কি হিস্ট্রি নেবেন? বলেন আপু, যা মনে আসে বলেন।
মনের আপু আপু জিজ্ঞাসা করব তার আসলে বাচ্চা মানে প্যারা কত, সেখানে জিজ্ঞাসা করব কোনো হচ্ছে প্রলং লেবার বা অবস্ট্রাকটেড লেবারের হিস্ট্রি আছে কিনা, অথবা রিস্ক ফ্যাক্টর গুলা খোঁজার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে তার কোনো ক্রনিক কফ বা কনস্টিপেশন মানে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে এরকম কোনো প্রবলেম আছে কিনা। প্রিসিপিটেটিং আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো আমি জানি। আর হচ্ছে আর জানতে চাবো হিস্ট্রিতে এগুলাই মেইন। এছাড়া আপনি জিজ্ঞেস করতে পারেন তার আর কোন আর্লি রিজাম্পশন অফ অ্যাক্টিভিটি পিউপেরিয়াম ছিল কিনা, তার যে 3টা বাচ্চা, এই 3টা বাচ্চার মধ্যে গ্যাপ কেমন, অর্থাৎ যদি 2 ইয়ার্স এর কম গ্যাপ হয় একরকম, বেশি হলে আরেক রকম। তারপর হচ্ছে তার 3টা বাচ্চা আছে, এখন তার আর হচ্ছে গিয়ে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, এটার উপরে তার ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে। তার কোনো হচ্ছে গিয়ে কোমরবিডিটি আছে কিনা, আপনি সার্জারি করতে চাইলে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলা ডিডি জানতে চাইছে, ডিডি তো অলরেডি আপনাদেরকে বললাম। তারপরে দেখেন সিস্টোসিলার ভ্যাজাইনাল সিস্ট কিভাবে আলাদা করবেন সেটাও আমরা অলরেডি করছি। আচ্ছা, তারপরে আসি 55 years old, something coming down the vagina, difficulty in maturation, history of total abdominal hysterectomy 10 years back। তাহলে এর ডায়াগনোসিসে আপনার বলতে হবে ভলভ প্রলাপস উইথ সিস্টোসিলও বলতে পারেন, যেহেতু difficulty in maturation বলছে। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দিস কন্ডিশন, যাহা যাহা আপনার প্রলাপসের রিস্ক ফ্যাক্টর, তার সবই বল্ড প্রলাপসের রিস্ক ফ্যাক্টর। তার সাথে আরো অ্যাসোসিয়েটেড কিছু এক্সট্রা রিস্ক ফ্যাক্টর আছে, যেমন অপারেশনটা যে করা হয়েছে, হ্যাঁ, সেই অপারেশনটা ঠিকভাবে হয়েছিল কিনা, এক্সপার্ট সার্জন করেছিল কিনা, অপারেশনের সময় তার হচ্ছে গিয়ে ম্যাকিনরস আমরা যে করি দুই সাইডে দুটা ইউটেরাল স্যাক্রাল লিগামেন্টটাকে হচ্ছে গিয়ে রিপেয়ার করে দেয়, ম্যাকাল কালডোপ্লাস্টি বলে, ঠিক আছে। ওইটা করা হয়েছিল কিনা, তার যদি কোনো ইন্টারোসিল আগে থেকে থাকে তাহলে সেটা রিপেয়ার করা হয়েছিল কিনা, হ্যাঁ, এগুলা। যদি কারো আগে থেকে ইন্টারোসিল থাকে এবং অপারেশনের সময় ইন্টারোসিলটা রিপেয়ার না করা হয় তাহলে তার বল্ড প্রলাপস হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আপনার অপারেশনের মধ্যে হচ্ছে গিয়ে কোনো ধরনের খামতি থাকে, সেখান থেকে হতে পারে। অপারেশনের পরে যদি হচ্ছে গিয়ে তার ওই যে কাফ কনস্টিপেশন হাবিজাবি এগুলা থাকে, ঠিক আছে, অর্থাৎ প্রলাপসের যেগুলা কমপ্লিকেশন ওগুলা সবই আবার বলতে পারেন। তবে এটা যেহেতু টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির পরে হচ্ছে গিয়ে বল প্রলাপস, এখানে আবার হচ্ছে গিয়ে রিপিটেড চাইল্ড বার্থ, সেকেন্ড স্টেজের মিসম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আবার বলেন না, ঠিক আছে, একদম গ্রস ভুল করেন না। আচ্ছা, রাইট ডাউন স্টেপস টু প্রিভেন্ট ইট, কি কিভাবে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য আপনি হচ্ছে গিয়ে প্রি অপারেটিভ অপারেশন মানে ওই হিস্টেরেক্টমিটা করার আগে প্রি অপারেটিভ কিছু মেজার নিতে পারেন, ডিউরিং অপারেশন কিছু মেজার নিতে পারেন, আফটার অপারেশন কিছু মেজার নিতে পারেন। প্রি অপারেটিভ কি কি মেজার নিতে পারেন, আগেই হচ্ছে গিয়ে ইন্টারোসিল আছে কিনা এটা ভালোভাবে ডায়াগনোসিস করে নেয়া। তার যদি কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে যেমন কাফ কনস্টিপেশন ওয়েট লিফটিং, তাহলে এগুলা বন্ধ করতে বলা। তারপরে হচ্ছে গিয়ে এই তো পেশেন্টকে মোটামুটি ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া, তার জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করে নেওয়া। ডিউরিং অপারেশন ভ্যাজাইনাল রুটে আপনি ম্যাকাল কালডোপ্লাস্টি করতে পারেন, স্যাক্রোস্পাইনাস কল্পোপেক্সি করে দিতে পারেন প্রিভেন্টিভ হিসেবে তখনই, হ্যাঁ। একটা তো আমরা ট্রিটমেন্টই করলাম বল প্রলাপসের স্যাক্রোস্পাইনাস। আপু এটা তো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি ঠিক কি ওটা করা যায় না, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে করতে পারবেন না। আমি ওভারঅল আপনাকে বল্ড প্রলাপসের প্রিভেনশন করাচ্ছি, যে যদি ভ্যাজাইনাল রুটে করেন, ভ্যাজাইনাল রুটে করলে প্রিভেনশনের জন্য আপনি হচ্ছে গিয়ে ম্যাকাল কার্ডোপ্লাস্টি আর স্যাক্রোস্পাইনাস কর্পোটেক্সি প্রিভেন্টিভ হিসেবে করতে পারেন। আর অ্যাবডোমিনাল রুটে হচ্ছে গিয়ে আপনি ওই যে যেটা মাত্র পড়লাম, আমরা কি পড়লাম, স্যাক্রোকল্পোপেক্সি, রাইট, স্যাক্রোকল্পোপেক্সি করে দিতে পারেন, মস্কুইজ অপারেশন করতে পারেন, ঠিক আছে। অ্যাবডোমিনাল রুটে যদি করেন মস্কুইজ অপারেশন করতে পারেন। তাহলে এই কয়টা হচ্ছে, সরি, প্রিভেনশনের মধ্যে স্যাক্রোস্ট্রোস্পেক্সি আসবে না, আমি ভুল বলছি, এটা প্রিভেনশনের মধ্যে শুধু আপনার মস্কুইজ অপারেশনই আসবে, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে কি আমার স্টেপস টু প্রিভেন্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রলাপস।
পপ কিউ বলবো, আপনারা বললে বলবো, আর যদি আপু অল্প করে একটু বলে দেন যদি আসে। অল্প করে তো আচ্ছা ঠিক আছে। পপ কিউতে আপনার যেটা জানতে হবে, পপ কিউতে 9টা পয়েন্ট আছে। হ্যাঁ, 9টা পয়েন্ট আমরা হচ্ছে গিয়ে 9টা পয়েন্ট দিয়ে আমরা পরিমাপ করি। কি কি পয়েন্ট? একটা হচ্ছে গিয়ে ইন্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে, আপনার এটা যদি দেখতে পাচ্ছেন কিনা তো নাই, বইটা আছে আপনাদের সামনে? আছে আপু। আচ্ছা, বই যদি থেকে থাকে তাহলে ফিগার 16.9 বের করেন। করছেন? করা হলে বলেন যে করছেন। আরে নয়েন আপু 16.9 তোমাদের নতুন বইয়ের সিস্টোসিলের ছবি। এনে এনে ঢোকা লাগবো না, এনে ঢোকা লাগবো না। সিস্টোসিলের ছবি। তাহলে anatomical points to be taken in এটা quantification. নতুন বইয়ে 16.6। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই anatomical points to be taken in quantification of pop Q। হ্যাঁ, ওইটা বের করেন। দেখেন যে GH দিয়ে জেনিটাল হায়াটাসটা মার্ক করা আছে, ঠিক আছে? জেনিটাল হায়াটাসের উপরের দিকে হচ্ছে গিয়ে আপনার ইন্টারভ্যাজাইনাল ওয়াল, পেছনের দিকে পোস্টার ভ্যাজাইনাল ওয়াল। জেনিটাল হায়াটাস থেকে 3 সেন্টিমিটার উপরে ইন্টারভ্যাজাইনাল ওয়ালে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে গিয়ে AA, আর জেনিটাল হায়াটাস থেকে 3 সেন্টিমিটার উপরে পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে AP, ঠিক আছে? আচ্ছা, তারপরে সার্ভিক্স কে ধরা হয় C, পোস্টেরিয়র ফর্নিক্স কে ধরা হয় আপনার D। হ্যাঁ, তাহলে দেখেন 4টা পয়েন্টের কথা আমি বললাম, AA, AP, C আর D। আচ্ছা, এখন আসেন একদম টোটাল ভ্যাজাইনাল লেন্থ, ভ্যাজাইনাল পুরো লেন্থটা অর্থাৎ জেনিটাল হায়াটাস থেকে যে ডি পর্যন্ত যে টোটাল লেন্থটা এটাকে বলা হয় টিভিএল, ঠিক আছে? আর জেনিটাল হায়াটাস তো জেনিটাল হায়াটাস জিএইচ, পেরিনিয়াল বডি হচ্ছে গিয়ে জেনিটাল হায়াটাস হচ্ছে গিয়ে আপনার হাইমেনের মানে এক্সটার্নাল ইউরাকশাল মিটাস থেকে শুরু করে কতটুকু পর্যন্ত বলেন আমার সাথে, ধরতে পারছেন? এক্সটার্নাল ইউরাকশাল মিটাস থেকে শুরু করে হাইমেনাল রিং এর পোস্টেরিয়রলি যে মিড লাইনটা আছে এইটুকু পুরোটা হচ্ছে কি আমার জেনিটাল হায়াটাস, ঠিক আছে? আর পেরিনিয়াল বডি হচ্ছে গিয়ে যেখানে জেনিটাল হায়াটাস শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে আপনার অ্যানাল ওপেনিং এর মাঝামাঝি পর্যন্ত ওইটুকু হচ্ছে কি আমার পেরিনিয়াল বডি। তাহলে আমরা টোটাল 1 2 3 4 5 6 7টা পয়েন্ট বললাম, 9টার মধ্যে 7টা পয়েন্ট। একটা জেনিটাল হায়াটাস যেটা আমি বললাম এক্সটার্নাল ইউরাকশাল মিটাস থেকে শুরু করে পোস্টেরিয়র হাইমেনাল রিং পর্যন্ত, তারপর হচ্ছে পেরিনিয়াল বডি যেটা জেনিটাল হায়াটাসের লাস্ট পয়েন্ট থেকে শুরু করে আপনার অ্যানাস পর্যন্ত, আরেকটা হচ্ছে গিয়ে আপনার সি আর ডি, সি তে সার্ভিক্স, ডি তে পোস্টেরিয়র ফর্নিক্স। এই জেনিটাল হায়াটাস থেকে পোস্টেরিয়র ফর্নিক্স পর্যন্ত যে দূরত্ব বা লেন্থ এটাকে হচ্ছে কি টিবিএল বা টোটাল ভ্যাজাইনাল লেন্থ বলে। আর দুটো পয়েন্ট বলেছি AA আর AP। AA হচ্ছে জেনিটাল হায়াটাস থেকে 3 সেন্টিমিটার ভেতরের দিকে ইন্ট্রাভাজাইনাল ওয়ালে একটা পয়েন্ট, আর AP হচ্ছে জেনিটাল হায়াটাস থেকে 3 সেন্টিমিটার ভেতরে পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো হচ্ছে কি ফিক্স পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা নিব। তারপর আমরা পেশেন্টকে বলবো কাশি দেন, কাশি দিলে পেশেন্টের যে পার্টটা প্রোলাপস ওটা নিচের দিকে হচ্ছে গিয়ে নেমে আসবে। নেমে যে আসবে ভ্যাজাইনাল ওয়ালটা তো নেমে আসে, তাহলে ইন্টারভ্যাজাইনাল ওয়াল পোস্টোভ্যাজাইনাল ওয়াল দুইটাই হয়তো নেমে আসবে। নেমে আসার পরে তাহলে আমি এই যে দুইটা জায়গায় দুটো পয়েন্ট বা দাগ দিয়ে রাখছিলাম কালো কালি দিয়ে, যদি দুটো আমি দাগ দিয়ে রাখি, এই AA আর AP এখন নতুন যে পজিশনে চলে আসছে জেনিটাল হায়াটাস থেকে যতটুকু নেমে আসছে সেটাকে আমি মেজার করব, জেনিটাল হায়াটাস থেকে ওই পর্যন্ত মেজার করব। মেজার করে আমি যত পাবো AA এর এই যে জেনিটাল হায়াটাস থেকে এ কতটুকু নিচে নামলো সেটা হচ্ছে এখন BA, আর জেনিটাল হায়াটাস থেকে AP কতটুকু নিচে নামলো সেটা হচ্ছে কি এখন BP।
এই হচ্ছে গিয়ে আমার টোটাল 9টা পয়েন্ট। শুনে মনে হচ্ছে যে এগুলা আপনি কি বলতেছে, একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনারা ছবি দেখেন, দেখে 2-3 বার পড়লে আপনাদের মাথায় ঢুকে যাবে। এখন এই 9টা পয়েন্টের কি দরকার? 9টা পয়েন্টের দরকার হচ্ছে গিয়ে এই যে আমি বললাম BA BPC, হ্যাঁ, এই যে 3টা জিনিস। বিয়েটা কি? বিয়েটা হচ্ছে ইন্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল কতটুকু নিচে নেমে আসলো, সি হচ্ছে সার্ভিক্স কতটুকু নিচে নেমে আসলো, আর ডিপি হচ্ছে পোস্টার ভ্যাজাইনাল ওয়াল কতটুকু নিচে নেমে আসলো। এই 3টার মেজার সব 3টাই আমরা জেনিটাল হায়াটাস থেকে মাপি। জেনিটাল হায়াটাস কি জিনিস? জেনিটাল হায়াটাস কি জিনিস এটুকু তো বুঝতে পারতেছে না পুরা উনির আপু? হ্যাঁ আপু বুঝতে পারছি। আপু কিন্তু ইয়েটা বুঝি নাই ওই জায়গাটা, এপিটা আর ইয়ে যেটা মানে লাস্ট যে দুইটা বলছেন আর কি, বিএ আর বিপি। বিপি আর বিএ, এটা হচ্ছে বুঝি না, এটা তো একই পয়েন্ট দেখাচ্ছে। এটা যে পয়েন্টে দেখাচ্ছে বিএটাও এই পয়েন্টে দেখাচ্ছে, আবার এপিটা হ্যাঁ। যে পয়েন্টে দেখাচ্ছে বিপিটা একই পয়েন্টে দেখাচ্ছে। একই পয়েন্টে দেখাচ্ছে, হ্যাঁ। একই পয়েন্টে কেন দেখাচ্ছে? আমি ধরেন একটা রোগী প্রলাপস নিয়ে আসছে, আমি আগে এটাকে রিডিউস করব, ভেতরে ঢুকাবো, ঢোকার পরে আমি হচ্ছে এ এ আর বি এ পয়েন্ট দুইটা নিব, ঠিক আছে? ধরেন আমি একটা মার্কার দিয়ে ভ্যাজাইনার ভেতরেই দাগ দুইটা দিব, এ পয়েন্ট আর বি এ পয়েন্ট। তারপর আমি রোগীর বলবো কাশি দেন। কাশি দেওয়ার পরে কি হবে? ভ্যাজাইনাল ওয়াল বের হয়ে আসবে, ভেতরে ছিল বাইরে চলে আসবে। এই যে বাইরে চলে আসলো, বাইরে চলে আসলে আমি তো কালো দাগ দিয়ে রাখছিলাম, এই কারণে আমি এই দাগটা এখন বাইরে দেখতে পাবো, যেটাকে আমি দাগটা ভেতরে দেখছিলাম এটা এখন আমি হায়াটাসের বাইরে দেখতে পাবো, ঠিক আছে? বাইরে চলে আসলো না, এখন আমি হায়াটাস থেকে কতটুকু নিচে নামছে সেটাকে আমি একটা স্কেল দিয়ে মাপবো, ঠিক আছে? হায়াটাস থেকে এখন এটা কতটুকু নিচে সেটাকে আমি একটা স্কেল দিয়ে মাপবো। এই যে ইন্টেরিয়র আপনার এটা কতটুকু নিচে নামলো, এটা যে মাপলাম এটা বিএ, এটাই এখন বিএ। অর্থাৎ আগে যেটা এ ছিল কাশি দেওয়ার পরে, এখন ওই পয়েন্টটাই জেনিটাল হায়াটাস থেকে কত, এই দূরত্বটা হচ্ছে আমার বিএ। আবার জেনিটাল হায়াটাস থেকে পোস্টার ভ্যাজাইনাল ওয়াল কতটুকু নিচে নেমে আসলো, এটা হচ্ছে গিয়ে আমার বিপি, ঠিক আছে? ওই যে একটা সেম পয়েন্টই যে খালি নিচে নেমে আসছে দেখে এখন দূরত্বটা ডিফারেন্ট, এই কারণে দুটো একই পয়েন্ট দেখাইছে, বুঝছেন? মানে আমি বুঝি নাই আপু, এটা কি হচ্ছে আগে যেটা এ এ ছিল এটা তো কাশি দেওয়ার পর জেনিটাল হায়াটাস থেকে কত দূরে সেইটা মাপবো? সেটা এইটা, হ্যাঁ সেটা মাপবো। এতক্ষণ তো এটা জেনিটাল হায়াটাস থেকে 3 সেন্টিমিটার উপরে ছিল, তাহলে উপরে ছিল, যে জেনিটাল হায়াটাসের উপরে যা সব হচ্ছে মাইনাস, মানে এতক্ষণ পর্যন্ত আমার এ ছিল -3 সেন্টিমিটার, ঠিক আছে? কাশি দিল, জেনিটাল হায়াটাস ভেতরে না থেকে এখন জেনিটাল হায়াটাস থেকে বাইরে চলে আসছে, জেনিটাল হায়াটাসের বাইরে যা সব হচ্ছে প্লাস, ঠিক আছে? এখন আমি জেনিটাল হায়াটাস থেকে এটা কতটুকু বাইরে আসছে এটা মাপবো। এই যে মেপে আমি যেই মেজারমেন্টটা পাবো এটা হচ্ছে এখন বিএ, ঠিক আছে? এটা মেপে আমার হচ্ছে বেনিফিট কি? আর যে মানে পরীক্ষায় তো আসছে এটার মানে ইয়ে কি, অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি বলতেছি। আগে আমাকে এটা বলেন, বি আর বিপি বুঝছেন? এটা বুঝতে পারছি আপু, সেক্ষেত্রে তো এটা তো কমে যাবে, এটা তো জানা কথা। কমে যাবে বলতে -3 সেন্টিমিটার ছিল এতক্ষণ, এখন হয়তো +2 হবে বা +3 হবে, যত নিচে নামবে তত বাড়বে, তাই না? আচ্ছা, এইটার উপরেই আমি এখন গ্রেডিং করব। এটা তো প্লাস নাও হতে পারে, যে -3 থেকে -1 ও তো হতে পারে। হতে পারে। এই যে কত হইলো, বিএটা কত হইলো, বিপিটা কত হইলো, আর সিটা কত হইলো, এটার উপরে ডিপেন্ড করেই আমি পপ কিউ স্টেজিং করব। দেখেন একটা জায়গায় স্টেজ 0, স্টেজ 1, 2, 3, 4 দেয়া আছে পপ কিউ, খুঁজে পাইছেন? আপু দেখতেছি একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ পাইছি আপু। পাইছেন না? মানে নো প্রলাপস, যেটা -3 তে ছিল ওটা -3 তেই রয়ে গেছে, ঠিক আছে? স্টেজ 1 হচ্ছে গিয়ে আপনার -1 থেকে -1 এর উপরে আছে, ঠিক আছে? তার মানে -2 সেন্টিমিটার যদি হয়, কাশি দিচ্ছে, কাশি দেওয়ার পর -3 থেকে -2 তে নামছে, তাহলে এটা স্টেজ 1, ঠিক আছে? এখন আরেকটু নামছে, -1, 0, +1, এটা হচ্ছে স্টেজ 2, ঠিক আছে?
-1 যদি থাকে, 0-তে যদি থাকে অথবা +1 যদি থাকে তাহলে সেটা হচ্ছে স্টেজ 2। +1 এর চেয়ে যদি বেশি হয় তখন যায় আপনার স্টেজ 3। ঠিক আছে? আর স্টেজ 4টা কত? স্টেজ 4 হচ্ছে গিয়ে, স্টেজ 4টা বোঝাটা হচ্ছে আরেকটু কঠিন। আপনি যে টোটাল ভ্যাজাইনাল একটা লেন্থ নিছেন না, জেনিটাল হায়াটাস থেকে শুরু করে ডি পর্যন্ত একটা লেন্থ নিছেন, যেটাকে আপনি টোটাল ভ্যাজাইনাল লেন্থ বলছেন। এই টোটাল ভ্যাজাইনাল লেন্থ আমি ধরলাম 10 সেন্টিমিটার। ভ্যাজাইনাল কিন্তু ইন্টেরিয়র ওয়ালের লেন্থ হয় 9 সেন্টিমিটার, পোস্টেরিয়র ওয়ালেরটা হয় 11 সেন্টিমিটার এরকম। তো আমি ধরলাম আমার টিবিএল হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। তাহলে 10 থেকে 2 মাইনাস করতে হবে। 10 থেকে 2 মাইনাস করলে কত হয়? 8। +1 থেকে +8 পর্যন্ত যা থাকবে তাহলে সব হচ্ছে গিয়ে স্টেজ 3। আর যদি এটার বেশি কিছু হয় তখন হবে স্টেজ 4। একদম 8 এটাকে ফিক্স করে না বলে বলা হয়েছে টিবিএল -2 পর্যন্ত যা থাকবে সব হচ্ছে স্টেজ 3, আর তার বেশি যা হবে সব হচ্ছে গিয়ে স্টেজ 4। বুঝতে পারছি আমি কেন তাহলে মাপবো? কারণ এই মাপার উপরে আমার স্টেজিংটা হবে, স্টেজিংটা হবে। ঠিক আছে? এখন জিজ্ঞেস করলেন অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে একটা হচ্ছে আপনার কোয়ান্টিফিকেশন অফ প্রোলাপস। প্রোলাপসটা আপনি একদম মাপতে পারছেন যে কত সেন্টিমিটার হচ্ছে নিচে নেমে আসছে, কত সেন্টিমিটার প্রোলাপস। সো কম্পেয়ার অফ আউটকাম অফ সার্জিক্যাল রিপেয়ার, অর্থাৎ আপনি সার্জারি করবেন, এরপরে আপনি মাপবেন যে সার্জারি করার আগে কতটুকু ছিল, সার্ভিক্স কত বাইরে ছিল, এখন আমি সার্জারি করছি এখন কোন জায়গায় আছে। এই যে কম্পেয়ার অফ আউটকাম, এটা আপনি করতে পারতেছেন। এবং এটা একটা 3 নাম্বার হচ্ছে ইন্টার ইন্ডিভিজুয়াল রিলায়াবিলিটি, অর্থাৎ আপনি একজনের সাথে আরেকজন আপনি যখন কথা বলতেছেন আপনি একটা মাপ নিয়ে কথা বলতে পারতেছেন যে এত সেন্টিমিটার ওর প্রলাপস আছে, এটাকে এত সেন্টিমিটার রিডিউস করে দিতে হবে, একটু কাটতে হবে। অর্থাৎ একজন আরেকজনের সাথে এটা আপনি ইন্টার ইন্ডিভিজুয়াল একটা রিলায়াবিলিটি ক্রিয়েট করা যায়। আরেকটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন রিটেন পাবলিকেশন এন্ড সায়েন্টিফিক কোশ্চেনিয়ার, অর্থাৎ এটাই হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ড স্টেজিং। এছাড়া যে বিভিন্ন স্টেজিং আছে, আপনার গ্রেডিং বলেন, ব্র্যান্ডেড মার্কার বলেন, অনেক। আপু এটা কোথা থেকে বলতেছেন? এটা রিটেনের বইগুলোতে পাবেন আপু। গাইনিক কেয়ার বলেন, অফ কেয়ার বলেন, রাজিয়া বলেন, অপটিমাম বলেন, এগুলাতে অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা আচ্ছা, এখন আসেন ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে সবাই এটার সাথে এখনো পর্যন্ত পরিচিত না, এটা একটা। সবাই প্র্যাকটিস করে না, এটা একটা। আবার হচ্ছে কি পেশেন্টের পজিশনের সাথে হচ্ছে আপনার স্টেজিং পাল্টায় যেতে পারে। হ্যাঁ, ধরেন আপনি পেশেন্টকে ঠিক মতো শোয়ান নাই, ঠিক মতো রিডিউস করেন নাই, এই স্টেজিংটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের কিছু হালকা পাতলা ডিসঅ্যাডভান্টেজ আছে, তবে অ্যাডভান্টেজই আপনার বেশি। আচ্ছা, এই হচ্ছে হালকা পাতলা পক্ষে। হ্যাঁ, খুব বেশি হচ্ছে গিয়ে এটা নিয়ে ঘাটাইলাম না, ঘাটাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখন আমাকে বলেন প্রলাপস বুঝছেন? কারণ প্রলাপস আসলে বুঝার কিছু না, প্রলাপস আপনারা সবাই পারেনি। সুন্দর করে প্রলাপস করবেন। হ্যাঁ, দেখেন প্রলাপস কিন্তু পরীক্ষায় আসে। প্রলাপস থেকে আমরা কয়েকটা দিয়ে দেখি। এক নম্বর কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আপু। মুনির আপু পড়বেন, পরে আমাকে আনসার বলবেন। পড়তে পারছেন আপু? হ্যাঁ আপু, হ্যাঁ। আচ্ছা, কি করবো, কোনটা করবো? তো প্রেশারে দিতে চাই। এসে দিতে চান? আচ্ছা, একদম অল্প হালকা পাতলা প্রলাপসের জন্য আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ দেব। ঠিক আছে? আচ্ছা ফার্স্ট ডিগ্রি প্রলাপসের জন্য প্রথমে আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ দেব। ঠিক আছে? কারণ পেসারির বেশ কিছু কমপ্লিকেশনস আছে। হ্যাঁ,
এই কারণে আমরা আগে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করব। ঠিক আছে, মনোরমা আপু দেখতে পাচ্ছেন? আপু দেখতে পাচ্ছি। আচ্ছা, 12 নাম্বারটা তাহলে পড়েন, পরে আমাকে বলেন কি হবে। আপু, মনোরমা আপু বলেন কি করবো? কোনটা হবে? অ্যাবডোমিনাল স্যাক্রোকলফাস, এটা সম্পর্কে কি? না না আপু, আপনি তো না এখানে তো ভ্যাজাইনাল হিস্টেক্টমি করবে। আচ্ছা, তাহলে তো স্যাক্রোস, এটা তো হয়তো অ্যাবডোমিনাল। স্যাক্রোস্পাইনাস ফিক্সেশনও করা যায়, ম্যাকাল কার্ডোপ্লাস্টিও করা যায়। ঠিক আছে, ম্যাকাল কার্ডোপ্লাস্টি বেসিক্যালি হচ্ছে গিয়ে আগে করা হয়। হ্যাঁ, ম্যাকাল কার্ডোপ্লাস্টি প্রিভেনশনের জন্য দুইটা বলেছিলাম না আপনাদের? আচ্ছা, প্রিভেনশনের জন্য বলেছিলাম, একটা হচ্ছে ইন্টারোসিল রিপেয়ার বলেছি, স্যাক্রোস্পাইনাস ফিক্সেশন বলেছি, ম্যাকাল কার্ডোপ্লাস্টি বোধহয় আমি আপনাদের বলি নাই, সরি। প্রিভেনশনের অপারেশন হচ্ছে গিয়ে ম্যাকাল কার্ডোপ্লাস্টি, সাইকোস্পাইনাস ফিক্সেশন, আর যদি কারো ইন্টারসিল থাকে তাহলে সেটা রিপেয়ার। এবং ম্যাকাল কার্ডোপ্লাস্টি সবচেয়ে কমনলি করা হয়, প্রিভেনশনের জন্য করা হয় ভল্ট প্রলাপসে, আবার ভল্ট প্রলাপ শুধুমাত্র প্রিভেনশনের জন্য ম্যাকাল কার্ডোপ্লাস্টি করা হয়। আর বাকি যে দুইটা বললাম, ইন্টারসিল রিপেয়ার, সাইকোস্পাইনাস ফিক্সেশন, এগুলা প্রিভেনশনের জন্য করা হয়, ট্রিটমেন্ট হিসেবেও করা হয়। কিন্তু ম্যাকাল কার্ডোপ্লাস্টিটা সোনলি হচ্ছে গিয়ে প্রিভেনশনের জন্যই করা হয়, ভল্ট প্রলাপস। ঠিক আছে, এটা কিভাবে করে একটু বলেন তো? আচ্ছা, কিভাবে করা হয়? হ্যালো, জি জি। আচ্ছা, ম্যাকাল কার্ডোপ্লাস্টিতে হচ্ছে গিয়ে আপনার ইউটেরোস্যাক্রাল যে লিগামেন্টটা থাকে, সেই ইউটেরোস্যাক্রাল লিগামেন্টটা দুই সাইডের ইউটেরোস্যাক্রাল লিগামেন্টটা হচ্ছে গিয়ে আপনার এক সাইড থেকে ইউটেরোস্যাক্রাল লিগামেন্টে আপনি বাইট তুলবেন, তারপরে পেরিটোনিয়ামে বাইট তুলবেন, অপর সাইডের ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট থেকে বাইট তুলবেন এবং আপনি হচ্ছে গিয়ে ইয়ে করে দিবেন, এটা কি বলে এটাকে, ক্লোজ করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ দুই সাইডের ইয়েটাকে আপনি অ্যাপ্রক্সিমেট করবেন, করে সেটাকে আপনি ভল্টের সাথে লাগাই দিবেন। ঠিক আছে, আপনি তো হিস্টেরেক্টমি করে ফেললেন, করলে ভল্ট আছে, এই ভল্টটাকে আপনি দুই সাইডের ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের সাথে কন্টিনিউয়াস একটা সুচার দিয়ে বেঁধে দিবেন। এটাই হচ্ছে ম্যাকাল কার্ডোপ্লাস্টি। এটা তাহলে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট ওই জিনিসটাকে টান টান করে ধরে রাখবে, তাহলে আর ভল্ট প্রলাপস হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমি সহজ করে বললাম। ম্যাকাল কার্ডোপ্লাস্টির আবার টাইপ আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, অত আপনাদের লাগবে না। আপনারা শুধু এটা মনে রাখেন, ভল্টের সাথে ইউটেরোস্যাক্রাল লিগামেন্টকে বেঁধে দেয়া আপনার হিস্টেরেক্টমির পরে, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির পরে, এটাকে ম্যাকাল কার্ডোপ্লাস্টি বলে। ঠিক আছে, একটু আমি একটা কল ধরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? শিকদার থেকে বলছো? ও আচ্ছা, তুমি সকালে আমাকে কল দিয়েছিল, ওটা আমি পরে দেখেছি, এর জন্য পরে ব্যাক করেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
তারপরে কে বলে নাই? নুসরত আপু বলে। নুসরত আপু আছেন আমাদের সাথে? নুসরত আপু শুনতে পাচ্ছেন? এ আপু এখন শুনতে পারলেও বলবেন, পড়া ধরবো যে এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আরেকটা একটা করে দেখে পরেরটাতে হচ্ছে কি চলে যাই। এটা তো ফিস্টুলা, আচ্ছা এগুলো ফিস্টুলা। ওকে, আমি ফিস্টুলা পড়াই, তারপরে আবার হচ্ছে কি দুইটা তিনটা দেখতেছি। ফিস্টুলা তো এমবিবিএস এ আপনারা যেটা বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলা, এটা আপনারা খুব সুন্দর করে পড়েন, এই জন্য ওটা আপনাদের কাছে সহজ লাগে। যেটা পড়েন না সেটা হচ্ছে কি ইউরেটারি ফিস্টুলা, এই জন্য ইউরেটারি ফিস্টুলা আপনাদের কাছে একটু কঠিন লাগে। কিন্তু আপনাদের এই স্টেজে আচ্ছা একটু আমার ফিস্টুলা থেকে প্রিভিয়াস ইয়ার কি কোশ্চেন আসছে একবার দেখি। সাত দিন আগে চাইল্ড বার্থ হয়েছে, তারপরে এখন 2 দিন ধরে লিকেজ অফ ইউরিন পার ভ্যাজাইনা, নো আর্জ ফর মিচুরেশন। She stated that she delivered a dead baby. ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস কি বলেন, একজন বলেন। অবস্ট্রাকটেড লিভারের পরে ভিভিএফ ভ্যাজাইনাল ফিস্টুলা, হ্যাঁ ভ্যাজাইনাল ফিস্টুলা ফলোইং অবস্ট্রাকটেড লিভার। তারপরে এই ভিভিএফ এর প্যাথোলজি আপনাদের জানতে হবে, ভিভিএফ ডায়াগনোসিস কিভাবে করবে সেটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি ফিস্টুলার একটু ইয়েতে চ্যাপ্টারটায় চলে আসছেন আমার বইয়ে 349 পেজ। ফিস্টুলার টাইপ গুলা পড়বেন, হ্যাঁ দেখবেন ব্লাডারের সাথে ইউরেথ্রার সাথে ইউরেটারের সাথে টাইপ গুলা দেয়া আছে, এটা খুব সহজ, আমি বললাম না এটা দাগা। টাইপস অফ ফিস্টুলা পড়বো আমরা, দেন আমরা একটা টেবিল দেয়া আছে সিম্পল আর কমপ্লিকেটেড ফিস্টুলার পার্থক্য, এটা আমরা একটু পড়বো। হ্যাঁ, ভিভিএফ সিম্পল কখন হয়, কমপ্লিকেটেড কখন হয়, আমরা মনে রাখবো যে ফিস্টুলাটা ছোট, যেটার সাইজ ছোট, যেটা সিঙ্গেল মাত্র একটা মাত্র ফিস্টুলা, নট মাল্টিপল ফিস্টুলা, এবং যেটা হচ্ছে গিয়ে আপনার ভ্যাজাইনার মিডলে আছে, হ্যাঁ উপরের দিকে না, সার্ভিক্সের কাছাকাছি না, মিডলে আছে, যেখানে কোনো হচ্ছে গিয়ে আপনার রেডিয়েশনের কারণে হয় নাই, ম্যালিগন্যান্সির কারণে হয় নাই, এই ফিস্টুলা গুলা ভালো। হ্যাঁ, এগুলা রিপেয়ার করলে সাকসেস রেট হচ্ছে গিয়ে বেশি, কারণ এগুলোকে সিম্পল ফিস্টুলা বলা হয়। আর যে ফিস্টুলা গুলার সাইজ বড়, সার্ভিক্স এর কাছাকাছি থাকে, মাল্টিপল ফিস্টুলা থাকে, সাথে অ্যাসোসিয়েটেড আবার হয়তো রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা থাকে, অথবা যে ফিস্টুলা গুলা ম্যালিগন্যান্সি বা রেডিয়েশন বা রেডিওথেরাপির কারণে হয়, এগুলো হচ্ছে কমপ্লিকেটেড বা খারাপ ফিস্টুলা, এগুলা দেখা যায় রিপেয়ার করলেও সেটার সাকসেস রেটটা কম হয়। আচ্ছা এখন আসেন কজেস অফ ফিস্টুলা। কজেস অফ ফিস্টুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি আপনার অবস্টেট্রিক্যাল আর একটা হচ্ছে কি গাইনোকোলজিক্যাল। অবস্টেট্রিক্যাল ফিস্টুলাকে সবচেয়ে কমন, হ্যাঁ ডেভেলপিং কান্ট্রি বা আমাদের মতো কান্ট্রি গুলোতে অবস্টেট্রিক ফিস্টুলা কমন, অলমোস্ট 80 থেকে 90%। অথচ উল্টা দিকে ডেভেলপ কান্ট্রিতে এই ফিস্টুলা গুলা মাত্র হচ্ছে কি 5 to 15%। কেন? ওদের দেশে সবাই ইন্টারনেটাল চেকআপে যায়, ওদের দেশে সবার হসপিটাল ডেলিভারি হয়, এবং যেখানে হসপিটাল ডেলিভারি হয় সেখানে তো অবস্ট্রাকটেড লিভার ডেভেলপ করার চান্সেস কম। ঠিক আছে, যেহেতু আমাদের দেশে এখনো বিরাট একটা পপুলেশন হোম ডেলিভারি হয়, অথবা অন্য কোথাও হলেও হচ্ছে গিয়ে সেগুলা ওরকম স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে থাকে না, এই কারণে আমাদের অবস্ট্রাকটেড লিভারের কারণে ফিস্টুলাটা এখনো পর্যন্ত বেশি। এখন এই অবস্ট্রাকটিভ ফিস্টুলাকে আবার দুই ভাগে ভাগ করতে হয়, হচ্ছে ইসকেমিক আর একটা ট্রমাটিক। ট্রমাটিক হচ্ছে গিয়ে অপারেশনের কারণে বা আপনার যেটা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির কারণ, ডিস্ট্রাকটিভ অপারেশনের কারণে যে অবস্ট্রাকটিভ ফিস্টুলাটা হয় সেটা আমার ট্রমাটিক ফিস্টুলা। আর এই যে অবস্ট্রাকটেড লিভারে
ব্লাডার বেসটা সিম্ফাইসিস কিউবিস আর বাচ্চার মাথার মাঝখানে নিট হয়ে অনেকক্ষণ ধরে প্রেসারাইজড হয়ে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে দ্যাট ইজ ইসকেমিয়া দেন নেক্রোসিস, এই ক্ষেত্রে ইনফেকশন হয়, ইনফ্লেকশন স্লাফিং হয়ে যে ফিস্টুলাটা ডেভেলপ করে সেটা হচ্ছে গিয়ে আমার ইসকেমিক ফিস্টুলা। ঠিক আছে, তাহলে আমি অবস্টেট্রিকের মধ্যে দুই রকম পাইলাম, একটা হচ্ছে ইসকেমিক ফিস্টুলা যেটা প্যাথোলজিকে 3-4টা স্টার দেন, এই প্যাথোলজি মুখে ধরে পরীক্ষায় আসে সব জায়গায়। একটা হচ্ছে কি ট্রমাটিকের মধ্যে আমি বললাম অপারেশন গুলা, অপারেশন বলতে অবস্টেট্রিক অপারেশন যেমন সিজারিয়ান সেকশন, সিজারিয়ান হিস্টেরেক্টমি এগুলা, তার সাথে হচ্ছে গিয়ে আপনার ফোর্সেপ ডেলিভারি, ডিস্ট্রাকটিভ অপারেশন। আর গাইনোকোলজিক্যাল গুলার মধ্যে ওখানে আর ইসকেমিক কিছু নাই, এখানে আপনার হচ্ছে গিয়ে অপারেটিভের মধ্যে আপনার অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি হতে পারে, কল্পোগ্রাফি হতে পারে, তারপর ট্রমাটিকের মধ্যে হচ্ছে গিয়ে ফলন শার্প পয়েন্টেড অবজেক্ট হতে পারে, ম্যালিগনেন্সির কারণে হতে পারে, রেডিয়েশনের কারণে হতে পারে। ঠিক আছে, এগুলা। আচ্ছা, পিস্টুলার একটা টাইপ আমরা হচ্ছে গিয়ে প্রথম পেজে পড়েছি, এটা ব্লাডারের সাথে না ইউরেটারের সাথে না ইউরেথ্রার সাথে, সেটার উপরে ডিপেন্ড করে। আরেকটা টাইপ দেখেন পরে দেয়া আছে, ডিপেন্ডিং অন দ্য সাইট অফ ফিস্টুলা, জাক্সটা সার্ভাইকাল, মিড ভ্যাজাইনাল, জাক্সটা ইউট্রাল, সাবস্টিম্পাইশিয়াল, এটাকে একটু দেখবো। আচ্ছা, এরপরে আসেন ফিস্টুলার সাইন সিমটম। সিমটমের মধ্যে কি বলতে, সিমটমের মধ্যে বলতে হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন ভেসিকুলার ফিস্টুলাতে, তার সাথে তার কোনো আর্চ থাকবে না, নো আর্চ। সাইনের মধ্যে কি বলবো, সাইনের মধ্যে আপনি যখন পারভেশনাল এক্সামিনেশন করবেন আপনি এই কন্টিনিউয়াস লিকেজ অফ ইউরিনটা দেখতে পাবেন, তার শরীর থেকে ইউরিনিফেরাস স্মেল আসবে এবং এখানে স্কিনটা হচ্ছে সোডেন এক্সকোরিয়েটেড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাইন। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবেন? ডায়াগনোসিস করার জন্য কিছু আপনার ক্লিনিক্যাল টেস্ট আছে, ক্লিনিক্যাল টেস্টের মধ্যে আপনার ডাই টেস্ট আছে, ফ্রি সোয়াব টেস্ট আছে, আপু এখন খুব আস্তে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে ডায়াগনোসিস করার জন্য। ক্লিনিক্যাল টেস্ট গুলোর মধ্যে আপনার হচ্ছে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেশিয়া, ডাই টেস্ট, ফ্রি সোয়াব টেস্ট, মেটালিক ক্যাথেটার টেস্ট, এগুলো আছে। টেস্ট গুলোর ভেতরে হচ্ছে গিয়ে একটু রিডিং করে নেবেন। আর ইনভেস্টিগেশনের মধ্যে আপনার ফিস্টুলা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তারপরেও মাঝে মাঝে আপনার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বা এর সাথে অ্যাসোসিয়েটেড আর কোনো কমপ্লিকেশন আছে কিনা বোঝার জন্য আপনি আইভিও করতে পারেন, সিস্টোস্কোপি করতে পারেন। ঠিক আছে, যদি দুটো ইনভেস্টিগেশনের নাম লিখতে হয় তাহলে সেটা হচ্ছে আইভিও আর সিস্টোস্কোপি। আর রিটেনে লেখার জন্য এখানে অনেক কিছু আছে, সিটি স্ক্যান, এমআরআই, ভিডিও, সিস্টোইলেক্ট্রোগ্রাফি, রেট্রোগ্রেড পায়োগ্রাফি, যে কয়টা মনে থাকে লিখে দিবেন। ঠিক আছে, আচ্ছা, ইনভেস্টিগেশনের পরে এখন আসেন ট্রিটমেন্ট। ফিস্টুলার অপারেশনের নাম হচ্ছে গিয়ে লোকাল রিপেয়ার অফ ফিস্টুলা বাই ফ্ল্যাপ স্প্লিটিং মেথড, ঠিক আছে। আচ্ছা, কতদিন পরে করা হয়? টাইমিং অফ অপারেশন কি 3 মান্থ পরে করা হয়। কেন 3 মান্থ পরে? 3 মান্থের পরে করলে দেখা যায় যে এইটার লোকাল যে ইনফেকশন গুলো ওটা সাবসাইড করে যায়, পেশেন্টের জেনারেল কন্ডিশনটা একটু ইমপ্রুভ করে যায়, পেশেন্টের বাচ্চাটা একটু বড় হয়ে যায়। 3 মাসের পরে করলে সমস্যা কি? সমস্যা হচ্ছে কি ফাইব্রোসিস বেশি ডেভেলপ করবে, আর আরেকটা হচ্ছে পেশেন্টের সাফারিংটা আরো প্রলং হবে, দীর্ঘায়িত হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইমিং অফ অপারেশন নিয়ে কথা বলতে। অপারেশন থেকে আপনার আর কি পড়তে হবে? আর পড়তে হবে প্রিন্সিপাল অফ সার্জারি। ঠিক আছে, ফিস্টুলা অপারেশনে কিছু প্রিন্সিপাল আছে, দেখেন পয়েন্ট করে করে লেখা আছে, 2 জায়গায় লেখা আছে। এক জায়গায় লেখা আছে কারেক্ট প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, টাইমলি রিপেয়ার শুড বি টেনশন ফ্রি, প্রেজেন্স অফ হেলদি ভাস্কুলার টিস্যু অ্যাট ফিস্টুলা মার্জিন, পোস্ট অপারেটিভ ব্লাডার ড্রেনেজ, এগুলা। আরেক পাশে লেখা আছে পারফেক্ট অ্যাসেপসিস, গুড এক্সপোজার, মোবিলাইজেশন অফ ব্লাডার, সুচারিং দ্য ব্লাডার উইদাউট টেনশন। তো এই প্রিন্সিপাল অফ সার্জারি গুলো আমরা পড়বো। হ্যাঁ, এটা একটু দাগায় রাখি আমরা। ব্লাডার রিপেয়ার করা হয়, বইয়ে লেখা আছে, দত্তে লেখা আছে 20 ভিট্রিল দিয়ে, অথবা প্র্যাকটিক্যালি আমরা ম্যাডামদের দেখছি 30 ভিট্রিল দিয়ে করতে। ঠিক আছে, যদি কোন সুচার দিয়ে করা হয় তাহলে সেটা। আচ্ছা,
কয়টা লেয়ারে রিপেয়ার করা হয় জিজ্ঞেস করলে 2টা লেয়ারে রিপেয়ার করা হয়, ঠিক আছে? ইন্টারাপ্টেড সুচার দিয়ে রিপেয়ার করা হয়। আচ্ছা, অ্যাডভাইস অন ডিসচার্জ কি হবে? ফ্রিকুয়েন্টলি, আচ্ছা, অ্যাডভাইস অন ডিসচার্জের আগে পোস্ট অপারেটিভ যে ব্লাডার কেয়ার, হ্যাঁ, স্পেশাল পোস্ট অপারেটিভ কেয়ার দেখেন বক্স 26.3, হ্যাঁ, ওখানে দেখেন অ্যান্টিবায়োটিক দিতে হবে, 10 থেকে 14 দিন কন্টিনিউয়াস ব্লাডার ড্রেনেজ করতে হবে। পেশেন্টকে বলা হয় যখন ক্যাথেটারটা খুলে ফেলা হবে তখন 1 ঘন্টা পর পরই সে হচ্ছে গিয়ে ইউরিন পাস করবে ক্যাথেটার রিমুভ করার পরে। আর ক্যাথেটারের কিছু স্পেশাল কেয়ার আছে, হ্যাঁ, ক্যাথেটার কেয়ার এটা হচ্ছে কি আপনারা রিটেনের বইয়ের মধ্যে পাবেন যে ভিভিএফ এর রোগী যে 10 থেকে 14 দিন ক্যাথেটার থাকে, এটা ক্যাথেটারের একটা স্পেশাল কেয়ার থাকে। এই জিনিসটা খুঁজে পড়ে ফেলবেন, হ্যাঁ, লিখে রাখেন। আমি মুখে একটু বলতেছি 3-4টা পয়েন্ট, তারপরেও আপনার লিখিত কোনো জায়গা থেকে পড়লে আপনাদের ওটা ভালো মনে থাকবে। কি স্পেশাল কেয়ার? হচ্ছে পেশেন্ট প্রচুর পরিমাণে পানি খাবে যাতে তার ইউরিনটা একদম সাদা পানির মতো হয়, হ্যাঁ, এটা একটা কেয়ার। সেকেন্ড হচ্ছে গিয়ে ইউরো ব্যাগ আপনার মোটামুটি অর্ধেকের বেশি ভরার পরপরই ইউরো ব্যাগ খালি করতে হবে যাতে কন্টিনিউয়াস ব্লাডার ড্রেনেজটা তাদের থাকে। 3 নাম্বার, কখনো যদি ব্লাডার হচ্ছে গিয়ে ক্যাথেটার ওদের ব্লক হয়ে যায় তাহলে সেটা টানাটানি করা যাবে না। দরকার হলে আপনার ক্যাথেটারটা খুলে ফেলে নতুন একটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করতে হবে, কিন্তু সেটা ধরে টানাটানি করা যাবে না, কোনো কিঙ্কিং যাতে না হয় সেদিকে স্পেশাল খেয়াল রাখতে হবে। এই ধরনের কিছু ক্যাথেটার কেয়ার আছে না, রুটিনের কোন একটা জায়গা থেকে এই কোশ্চেনটার আনসার করে ফেলবেন যে ফিস্টুলার পেশেন্টদের ক্যাথেটার কেয়ার কিভাবে করা হয়। আর লাস্টে হচ্ছে কি আপনার অ্যাডভাইস অন ডিসচার্জ। অ্যাডভাইস অন ডিসচার্জের মধ্যে বলা হয় টু পাস ইউরিন মোর ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ ইউরিন সে জমায় রাখবে না, ইউরিন জমায় রাখলে ব্লাডারের উপর চাপ পড়বে, ব্লাডার ডিসটেন্ডেড হবে, ফিস্টুলা যে আপনি রিপেয়ার করছেন ওই জায়গায় প্রেসার পড়ে আপনার আবার ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এই কারণে পাস ইউরিন মোর ফ্রিকুয়েন্টলি, অ্যাভয়েড ইন্টারকোর্স ফর 3 months, ডিফার প্রেগন্যান্সি ফর 1 year, এবং পরবর্তীতে সে যদি কখনো প্রেগন্যান্ট হয় তাহলে তার সিজারিয়ান সেকশন হবে আর ভ্যাজাইনাল ডেলিভারি না। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, বলেন আপা। আসবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা। এর সাথে আপনাদের ইউরেটারিক ফিস্টুলা, এটাও আপনাদের জন্য একটু কঠিন। তারপর আমি আপনাদের পয়েন্ট গুলা বলে দেই যে এসপি এর জন্য আপনারা এই জায়গাগুলা পড়বেন। একটা হচ্ছে গিয়ে important anatomical location where ureteric injury is more common. SB এর জন্য এই জায়গাটা পড়বেন যে কোন কোন জায়গায় ureteric injury বেশি হয়, হ্যাঁ, infundopelvic ligament, তারপর হচ্ছে গিয়ে আপনার ischial, below the ischial spine, at the level of cervical os, over the intravaginal fornix, intravesical part, এগুলা, হ্যাঁ। তারপর পড়বেন nature of ureteral injury, কিঙ্কিং হতে পারে, লাইগেচার ইনকর্পোরেশন হতে পারে, ক্রাশ ইনজুরি হতে পারে, ট্রানসেকশন হতে পারে, সেগমেন্টাল রিসেকশন হতে পারে, এটা। আর তারপরে যেটা যে কোন কোন গাইনি অপারেশনে ইউরেটারিক ইনজুরি হওয়ার চান্স বেশি, স্টার্ট দেন। এটা এসিকিউ তেও আসতে পারে, এসবিও তেও আসতে পারে। সার্ভাইকাল ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকলে, পেলভিক এন্ডোমেট্রিওসিস থাকলে, কোনো গাইনি ম্যালিগন্যান্সি থাকলে সেটার অপারেশন করার সময়, রেডিকাল হিস্ট্রেক্টমি করার সময়, তারপর ল্যাপারোস্কোপিক কোনো অপারেশন করার সময় ইউরেটারি ইনজুরি হওয়ার চান্সেস বেশি, ঠিক আছে? ইউরেটারি ইনজুরি হলে কি সিমটম নিয়ে পেশেন্ট আসে? কোন একটা গাইনি অপারেশন তার হচ্ছে, অপারেশনের পর থেকেই তার ফিভার, ফ্ল্যাঙ্ক পেইন, হেমাচুরিয়া, এগুলা হচ্ছে, এবং কন্টিনিউয়াস এসকেপ অফ ইউরিন হচ্ছে থ্রু ভ্যাজাইনা, এবং তার সাথে পেশেন্টের আর্জ আছে, হ্যাঁ। ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলাতে যেটা হয় যে এসকেপ অফ ইউরিন হয়, আর্জ থাকে না। আর ইউরেটারি ফিস্টুলার সাথে এটা পার্থক্যই হচ্ছে এসকেপ অফ ইউরিন হয়, তার সাথে আর্জ থাকে, ঠিক আছে? এই সিমটম নিয়ে আপনার কাছে পেশেন্ট আসবে,
ইনভেস্টিগেশন আপনি তো বলছেন যে ইউরেটারি ইনজুরিটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না? না না ইম্পর্টেন্ট বলে না, বলছি ইউরেটারিক ইনজুরি হচ্ছে কি আপনারা পারেন না যেহেতু এমবিবিএস এ পড়া হয় না, কম পারেন, আপনাদের লেভেলে লাগবেও কম, খুব যে বেশি লাগবে তা না, ঠিক আছে? এখনো পর্যন্ত তো ইউরেটারিক ইনজুরি থেকে ওইভাবে আপনাদের এসিকিউ তেও কোনো কোশ্চেন আসে নাই, ঠিক আছে? তারপরেও আমি আসলে কি কোন জায়গা থেকে আসতে পারে একটু বলে দিচ্ছি, যেগুলো দেখে রাখবেন, ওকে? আচ্ছা, তারপরে আসেন ইনভেস্টিগেশনের মধ্যে সিস্টোস্কোপি, আইভিও, রেনাল আল্ট্রাসোনোগ্রাম, এই তিনটা করতে পারেন, আপনার ডায়াগনোসিসে হেল্প করবে। তাহলে আমি সিমটম বললাম, সাইন বললাম, আপনার ইনভেস্টিগেশন বললাম। তারপর আসেন ম্যানেজমেন্টের মধ্যে প্রিভেন্টিভ মেজার দেখেন লেখা আছে, হ্যাঁ? ভিভিএফ এর প্রিভেনশন অত ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার ইউরেটারিক ফিস্টুলা প্রিভেনশনটা ভালো করে পড়বেন, এটা এসিকিউ তে অনেক সময় আসে, হ্যাঁ? এখানে দুইটা স্টার দেন। কিভাবে প্রিভেন্ট করবেন? আপনি প্রপার কেস সিলেকশন করবেন। আপনি তো অলরেডি পড়ছেন কোন কোন অপারেশনে ইউরেটারিক ফিস্টুলা হওয়ার চান্স বেশি, তাহলে আপনি জুনিয়র হলে আপনি ওই কেসগুলা করবেন না। আপনি সিনিয়র হলেও এই কেসগুলা করার সময় সম্ভব হলে সাথে একজন নিউরোলজিস্ট রাখবেন, যেমন এন্ডোমেট্রিওসিস এর অপারেশন, ম্যালিগন্যান্সির অপারেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, হ্যাঁ? এগুলাতে যেটা হয় ইউটেরাসের যেই কোর্সটা, এই কোর্সটা ডিস্টর্টেড হয়, যেখানে ইউরেটার থাকার কথা না সেই জায়গায় ইউরেটার চলে আসে, যে কারণে ইনজুরি হয়ে ফিস্টুলা হওয়ার চান্স থাকে। এছাড়া প্রি অপারেটিভলি লাগলে আপনি একটা আইভিও করে ইউরেটারের কোর্স দেখে নিবেন, লাগলে ইউরেটার স্টেন্টিং করে নেবেন, অপারেশনের সময় আপনি প্রপার এক্সপোজার করবেন, ব্লাইন্ড কোনো ক্ল্যাম্পিং করবেন না, মেটিকুলাসলি ডিসেকশন করবেন, এই জিনিসগুলাই বইয়ে লেখা আছে, ঠিক আছে? তাহলে একবার রিডিং করে নেবেন যে এইভাবে আমরা প্রিভেন্ট করব। আর ট্রিটমেন্ট কিভাবে করব? কারো যদি ইউরেটার একদম ট্রানজেকশন হয়ে যায়, হ্যাঁ, যে একদম কেটে ফেলা হয়েছে, তাহলে যেটা হবে, যদি পার্শিয়াল হয়, একটা ওয়াল কাটে, তাহলে আপনি ইউরেটার এক্সটেন্ডিং করবেন। আর যদি কমপ্লিট ট্রানজেকশন হয়ে যায়, পুরোপুরি কেটে ফেলেন, তাহলে যদি আপার 1/3 এটা হয়, তাহলে সেই অপারেশনের নাম হচ্ছে ইউরেটারোস্টোমি, অর্থাৎ এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেবেন। যদি মিডল 1/3 হয়, তাহলে ইউরেটারোস্টোমি অথবা ট্রান্স ইউরেটারোস্টোমি, অর্থাৎ হয় এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিবেন, অথবা এক সাইডের ইউরেটারে নিয়ে আরেক সাইডের ইউরেটারের সাথে আপনি অ্যানাস্টোমোসিস করে দিবেন। আর লোয়ার 1/3 হলে হচ্ছে ইউরেটারো নিওসিস্টোস্টোমি, অর্থাৎ আপনি ইউরেটারটা নিয়ে যায় ব্লাডারের সাথে হচ্ছে গিয়ে লাগাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর ভিএফ আপনাদের খুব একটা লাগে না। আর বিএফ একটা জিনিস মনে রাখবেন, রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা সবচেয়ে কমন হয় কারণ যদি কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে থাকে, সেটা যদি তার হয় সে রিপেয়ারই করে নাই, অথবা হচ্ছে রিপেয়ারের পর প্রপারলি হিল হয় নাই, বা রিপেয়ারটা ভালো মতো হয় নাই, তাহলে সেইখান থেকে সবচেয়ে কমনলি হচ্ছে গিয়ে আপনার রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এছাড়া যে যে কারণে আপনার ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা গুলা ডেভেলপ করে, সেই একই কারণে আবার রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলাও ডেভেলপ করতে পারে। রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা এগেইন খুব বেশি ইম্পর্টেন্ট না, যদি পড়তে চান কজ পড়বেন। রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলার কজ গুলা দেখেন, এখানে অবস্টেট্রিক্যাল আর গাইনোকোলজিক্যাল দেয়া আছে, এই কজটা পড়বেন। ডায়াগনোসিস কিভাবে করা হয়, ওই ভিভিএফ এর মতোই ডাই টেস্ট, তারপরে ভিভিএফ এ যেমন একটা ক্যাথেটার ঢুকায় দেখা হয়, এটার ক্ষেত্রেও একটা প্রোব ঢুকায় দেখা হয় যে রেকটাম থেকে ভ্যাজাইনা পর্যন্ত পাস হলো কিনা, এই প্রোব টেস্ট, এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, এগুলা। ট্রিটমেন্ট কিভাবে করবেন? যদি লোয়ার 1/3 একটা ভ্যাজাইনাল ফিস্টুলা থাকে, তাহলে সেটাকে কেটে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার করে, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার যেভাবে রিপেয়ার করে ওইভাবে হচ্ছে গিয়ে আপনি রিপেয়ার করে দিবেন। যদি মিডল 1/3 হয়, তাহলে আপনি একটা ফ্ল্যাপ দিয়ে সেটাকে রিপেয়ার করবেন। আর যদি আপার 1/3 হয়, তাহলেও আপনি ফ্ল্যাপ দিয়ে রিপেয়ার করবেন, কিন্তু ফ্ল্যাপ দিয়ে রিপেয়ার করার আগে 3 সপ্তাহ আগে আপনার একটা কোলোস্টমি করতে হবে, তার 3 উইকস পরে আপনি ফ্ল্যাপ দিয়ে রিপেয়ার করবেন, এবং তার 3 উইকস পরে আপনি আবার কোলোস্টমিটাকে ক্লোজ করবেন, ঠিক আছে? আপনাদের লাগার কথা না, কিন্তু আমি একটু একটা দুইটা শব্দ করে বলে দিলাম এই কারণে যে যদি বাই চান্স আসে, তাহলে আপনারা এই যে একবার শুনছেন, এই শোনা থেকে যাতে আপনারা পরীক্ষায় বলতে পারেন। আচ্ছা, এখন আসেন, আপনাদের রয়েছে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার বা সিপিটি।
কমপ্লিট পেরিনিয়াল টিয়ার এমবিবিএস এ কেমন পড়ি আমরা? আমার মনে নাই। পড়ছেন? ভালো মতো পড়ছিলেন কমপ্লিট পেরিনিয়াল টিয়ার? আচ্ছা ঠিক আছে, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার থেকে কি পড়বো? 1 নাম্বার হচ্ছে ডেফিনেশন পড়বো। হ্যাঁ, আমার পেরিনিয়ামে কি কি স্ট্রাকচার থাকে দেখেন। বাইরের দিকে থাকে স্কিন, স্কিনের পরে থাকে আপনার মাসল, তারপরে থাকে অ্যানাল স্ফিংটার, তারপরে থাকে আমার হচ্ছে গিয়ে অ্যানাল এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে যদি শুধু স্কিনটাই ইনজুরি হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। যদি স্কিনের সাথে মাসল ইনজুরি হয় তাহলে সেকেন্ড ডিগ্রি। যখন আমার অ্যানাল স্ফিংটার ইনভলভ হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে গিয়ে থার্ড ডিগ্রি। আর যখন অ্যানাল স্ফিংটারের সাথে অ্যানাল এপিথেলিয়ামটাও হচ্ছে গিয়ে ইনভলভ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার ফোর্থ ডিগ্রি। এই থার্ড আর ফোর্থ ডিগ্রি এই দুটাকেই কমপ্লিট পেরিনিয়াল টিয়ার বলে। হ্যাঁ, দুটাকেই। অর্থাৎ যখনই আমার অ্যানাল স্ফিংটার ইনভলভ হয়ে যাচ্ছে তখন সেটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, রেক্টাল মিউকোসা ইনভলভ হোক বা না হোক। কেন হয় কমপ্লিট পেরিনিয়াল টিয়ার? যদি ওভার স্ট্রেচিং অথবা সাডেন স্ট্রেচিং অফ পেরিনিয়াম হয় তখনই আমার কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়। কি কি কন্ডিশনে এই ওভার স্ট্রেচিং বা সাডেন স্ট্রেচিং হতে পারে? দেখেন, দত্তের রিস্ক ফ্যাক্টর ফর থার্ড ডিগ্রি টিয়ার দিয়ে আরসিওজি 2007 লিখে সুন্দর করে একটা চার্টের মতো দেয়া আছে। হ্যাঁ, এই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা পড়বো। এখানে আমরা একটু দুইটা স্টার্ট দিই। প্রাইমে যদি হয় তার পেরিনিয়ামটা সাধারণত হচ্ছে কি একটু রিজিড থাকে। হ্যাঁ, যারা পেরিনিয়াম রিজিড থাকে যাদের, অথবা যাদের হচ্ছে গিয়ে আপনার একটু আউটলেট কন্ট্রাকশন থাকে, অথবা বাচ্চাটা যদি খুব বড় থাকে, মানে যার সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে, বিগ বেবি থাকে, যদি ফেস টু পেলভিস ডেলিভারি হয় বা শোল্ডার ডিস্টোসিয়া হয়, অথবা ডক্টরের ভুলের কারণে, যেমন যদি কেউ মিডিয়াল এপিসোডমি দিয়ে দেয় তাহলে সেটা পরে এক্সটেনশন হয়ে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যেতে পারে। কেউ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি খুব ফোর্সফুলি করলো তাহলে ইনজুরি হয়ে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ কমপ্লিট পেরিনিয়াল টিয়ার। ডায়াগনোসিস কিভাবে করবেন কমপ্লিট পেরিনিয়াল টিয়ার? পেশেন্ট সিম্পটম বলবে হচ্ছে গিয়ে আপনার inability to hold flatus and feces। ঠিক আছে, সে ফ্ল্যাটাসও ধরে রাখতে পারে না, ফিসেসও ধরে রাখতে পারে না। এটাই হচ্ছে গিয়ে একমাত্র আপনার কমপ্লেন। তার সাথে একটু সোরনেস কমপ্লেন করবে, যেটা যেহেতু কন্টিনিউয়াসলি যদি হচ্ছে একটু একটু করে তার স্টুল হচ্ছে গিয়ে পাস হতে থাকে তাহলে ওই অ্যানাল রিজিয়নটা বা ভ্যাজাইনাল অ্যানাল যে রিজিয়নটা ওই জায়গাটা একটু সোরনেসটা হবে। সাইন কি পাবেন? 4টা সাইন পাবেন। হ্যাঁ, ভ্যাজাইনাল রিজিয়ন কি 4টা? 1 নাম্বার হচ্ছে অ্যাবসেন্স অফ পেরিনিয়াম, অর্থাৎ এই যে ভ্যাজাইন হায়াটাসে পোস্টেরিয়র এন্ড থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে গ্যাপটা, ওই গ্যাপটাকেই আমরা পেরিনিয়াম বা পেরিনিয়াল বডি যেটাই বলেন ওই জায়গায় থাকে। দেখা যাবে যে ওটা নাই, আর ভ্যাজাইনার সাথে অ্যানাস অলমোস্ট মিলে গেছে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার অ্যাবসেন্স অফ পেরিনিয়াম। 2 নাম্বার, vaginal and rectal mucous membrane are found to be continuous, only separated by a bridge of fibrous tissue। যেটা বললাম, ভ্যাজাইনা অ্যানাস পুরা মিলে আছে, মাঝখানে শুধু একটু ফাইব্রাস টিস্যু আছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিম্পলিং অফ স্কিন অন আইদার সাইড অফ ফিউজড মিউকোসা। এই যে মিউকোসাটা ফিউজ হয়ে আছে আর দুই পাশে, এই পাশে একটা ডিম্পলিং, এই পাশে একটা হচ্ছে গিয়ে ডিম্পলিং দেখা যায়। আর 4 নাম্বার হচ্ছে গিয়ে অ্যানাসের চারপাশে রেডিয়াল রিঙ্কলিং থাকে না, এরকম এরকম করে রিঙ্কল 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 হয়ে থাকে। এটা শুধু পিছনের সাইডে থাকবে, সামনের সাইডে থাকবে না। এই 4টা হচ্ছে গিয়ে আমার সাইন। তাহলে আমার সিমটম গেল, সাইন গেল। সাইন, এই 4টা সাইন হচ্ছে আমার ইন্সপেকশনের সাইন। প্যালপেশনে আমি কি পাবো? প্যালপেশনে হচ্ছে কি আপনি যদি একটা ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গারটা ঢুকায় দেন, দেখবেন যে কোনো গ্রিপিং হচ্ছে না। এই যে গ্রিপিং একটা থাকার কথা না স্যার, এই গ্রিপিংটা থাকবে না। তাহলে সাইন সিমটম গুলো ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশন সাধারণত লাগে না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তারপরেও রিটেনে লেখার জন্য আপনি লিখতে পারেন টিভিএস করবেন বা এন্ডো অ্যানাল আলট্রাসোনোগ্রাম করবেন। এছাড়াও এমআরআই করা যায়, ইলেকট্রোমায়োগ্রাফি করা যায়, এগুলো রিটেনে লেখার জন্য, প্র্যাকটিক্যালি করা হয় না। এখন আসেন কমপ্লিট পেরিনিয়াল টিয়ার থেকে যে কোশ্চেনটা আসছে, যে একটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার রোগী আপনি অপারেশন করবেন, এই রোগীটাকে আপনি কিভাবে প্রিপেয়ার করবেন? হ্যাঁ, তাহলে এটা একটা আপনি স্টার্ট দিয়ে রাখেন। কমপ্লিট পেরিনিয়াল টিয়ার রোগীর অপারেশনের প্রি অপারেটিভ যে প্রিপারেশনটা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে।
আচ্ছা, অপারেশনটার নাম কি? অপারেশনটার নাম হচ্ছে গিয়ে স্ফিংক্টারোপ্লাস্টি উইথ পেরিনিওগ্রাফি। স্ফিংক্টারোপ্লাস্টি মানে হচ্ছে গিয়ে অ্যানাল স্ফিংক্টারটাকে রিপেয়ার করবেন, আর পেরিনিওগ্রাফি মানে হচ্ছে গিয়ে পেরিনিয়াল বডিটা আপনি রিস্টোর করবেন। কবে করবেন? সেই ফিস্টুলার মতো 3 মাস পরে। কেন 3 মাস পরে করবেন? 3 মাস কি সুবিধা, 3 মাসের পরে করলে কি অসুবিধা? ওটা একই রকম, একদম ফিস্টুলা অপারেশনের যে সুবিধা অসুবিধা সেম, হ্যাঁ, দুটা একই, এই জন্য আমি আর পড়ালাম না। আচ্ছা, তাহলে প্রি অপারেটিভ প্রিপারেশন আপনি কি নেবেন? প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে 3টা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার, পেশেন্টের ডায়েট আপনি কি দিবেন। 2 নাম্বার, পেশেন্টকে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হবে ফর গাট স্টেরিলাইজেশন, যেহেতু আপনি গাটের কাজ করবেন, মানে রেকটামে কাজ করবেন। 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনার বাউল ওয়াশ দিতে হবে, ঠিক আছে, আপনার গাটটাকে ফাঁকা করতে হবে। তো প্রিপারেশন গুলো সব এই 3টা রিলেটেড। তাহলে প্রি অপারেটিভলি পেশেন্টকে 3 দিন আগে ভর্তি রাখতে হবে। 3 দিন আগে তার লো রেসিডুয়াল ডায়েট থাকবে। 48 ঘন্টা আগে তার নো রেসিডুয়াল ডায়েট থাকবে। 12 ঘন্টা আগে থেকে সে এমপিও থাকবে। তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কি কি দেওয়া যেতে পারে? দত্ত লেখা আছে, নিউমাইসিন দেওয়া যেতে পারে, ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, অথবা মেট্রোনিডাজল দেওয়া যেতে পারে। এবং তাকে এনেমা বা বাউল ওয়াশ দিতে হবে। আচ্ছা, গেল প্রি অপারেটিভ প্রিপারেশন। পোস্ট অপারেটিভলি আপনি কি করবেন? যে প্রি অপারেটিভলি আপনি 3 দিন ধরে ডায়েট দিচ্ছেন, পোস্ট অপারেটিভলি আবার আপনার 5 দিন ধরে হচ্ছে গিয়ে সে মডিফাইড ডায়েট পাবে। 6 নাম্বার দিন থেকে সে নর্মাল ডায়েটে যাবে। তাহলে 5 দিন কিভাবে খাবে? সে 48 ঘন্টা সে এমপিও থাকবে। তারপরে তার আবার নো রেসিডুয়াল ডায়েট, তারপরে তার লো রেসিডুয়াল ডায়েট, তারপরে তার নর্মাল ডায়েট, ঠিক আছে। আবার প্রি অপারেটিভলি আপনি তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, পোস্ট অপারেটিভলিও আপনি তাকে অ্যান্টিবায়োটিক দেবেন। প্রি অপারেটিভলি তার বাউল ফাঁকা করার জন্য আপনি এনেমা বাউল ওয়াশ সেগুলো দিচ্ছেন, আর পোস্ট অপারেটিভলি তার বাউলটাকে সফট রাখার জন্য আপনি ল্যাক্টোলোজ দিবেন। এই হচ্ছে মোটামুটি তার প্রি পোস্ট অপারেটিভ প্রিপারেশন। আরো কিছু পয়েন্ট আছে পোস্ট অপারেটিভে, যেমন পোস্ট অপারেটিভে আপনি চেষ্টা করবেন যে 4 থেকে 5 দিন যেন তার বাউল মুভ না করে। বাকিগুলো আমি মোটামুটি বলছি। আচ্ছা, তার ওনার ক্ষেত্রে অ্যাডভাইস অন ডিসচার্জ কি? ওনাদের ক্ষেত্রে অ্যাডভাইস অন ডিসচার্জ হচ্ছে গিয়ে স্টুল সফট রাখতে হবে। এদের ক্ষেত্রেও প্রেগনেন্সি যেমন ইয়েতে পড়ছি 1 বছর ডিফার করতে হবে, ভিভিএফ এ এদের ক্ষেত্রেও সম্ভব হলে 1 বছর প্রেগনেন্সি ডিফার করতে হবে। এবং ভিভিএফ এ পড়ছি যে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে, আর এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি করতে হবে এবং লিবারেল এপিসিওটমি দিতে হবে। হ্যাঁ, সিজারিয়ান সেকশন সরাসরি না বলে যে হসপিটাল ডেলিভারি এবং ভ্যাজানাল ডেলিভারির ক্ষেত্রে লিবারেল মিডিয়াল ল্যাটারাল এপিসিওটমি দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাডভাইস অন কি জ্বালায় ডিসচার্জ। আর 8 মিনিট আছে। এখন আমরা একটু ইয়ে করি, কয়েকটা কোয়েশ্চেন দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার পজও রয়েছে। এই যা 7 মিনিট আছে। চলে যাচ্ছে কেন? স্ক্রিন দেখা যাচ্ছে আপুরা? হ্যাঁ আপুরা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না, আমি আমাকে দেখতে পাচ্ছি। 13 নাম্বার, হ্যাঁ 13 নাম্বার প্রশ্নটা দেখা যাচ্ছে। 13 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, আপনারা দেখতে পারলেই হবে। আমি কেন জানি দেখতে পাচ্ছি না, আমি নিজেকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের উত্তর নুসরত আপু দিবে। নুসরত আপু শুনতে পাচ্ছেন?
নুসরাত আপু, না আপু এখনো শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মনোরমা আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু কি বলবো? এই যে 13 নম্বর প্রশ্নের উত্তর বলবেন। এটা হচ্ছে যে লোয়ার থার্ড অফ দি ইউরেটার কেটেছে অপারেশন করতে গেলে অপারেশন। What is the appropriate surgical management in this case which involve the urologist of the urologist with involvement ইউরোলজিস্ট থাকলে তো 1 নাম্বারটা হবে না আপু? না আপু, আমি বললাম না লোয়ার 1/3 হলে কি করবে, ও আচ্ছা, ইউরেটারটা নিয়ে এসে ব্লাডারের সাথে লাগাই দেবে। ইউরেটার নিউ সিস্টোস্টোমি যেটা। ও 2 নাম্বার। 2 নাম্বার না, ডি ইউরেটার নিউ হ্যাঁ 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 হ্যাঁ, ডি নাম্বার, এক্স্যাক্টলি ডি নাম্বারটা হবে। আচ্ছা মানে কি মিয়া, তুমি কি বাড়ায় দিয়েছিল নাকি? ওটাই তো আর একটা পলি না, ওই যে ডয়ার থেকে। আচ্ছা, মুনির আপু দেখতে পাচ্ছেন 17 নাম্বারটা? মুনির আপু, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? ও মুনির আপু হচ্ছে অলরেডি লিভ নিয়েছেন, ঠিক আছে। আর নুসরত আপু তো শুনতেই পাচ্ছেন না, তাহলে মনোরমা আপুই আছেন। তাহলে আপুকে আর খুব বেশি প্যারা দিব না, আর 2টা কোশ্চেন জিজ্ঞেস করে আমি ক্লাস শেষ করব। আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু। পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল প্রলাপস, এটা হবে আপু ডি নাম্বার। হ্যাঁ একদম ঠিক আছে আপু। আচ্ছা এটা বলেন তো আপু, এটা লাস্ট। হ্যাঁ মনোরমা আপু দেখতে পাচ্ছেন তো না? জি দেখতে পাচ্ছি আপু। হুম। আপু আপু এখানে তো এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই যাবে, সাথে হচ্ছে যে মাসেল। হ্যাঁ, তাহলে কোনটা আসতেছে সেটা?
এবিসিডি। এতগুলা পড়া কেমন জানি ভুলাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডি নাম্বারটা হবে আপু। হ্যাঁ দেখেন, which may involve either or both the external and an internal sphincter without involving the rectal mucosa। হ্যাঁ, কারণ rectal mucosa involve হয়ে গেলে তখন 4th degree হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপুর আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করবো আপু। আপুরা, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর পড়ানো হয়েছে। অনেক